সময় তার নিজের আপন গতিতে কেটে যায়। তেমনি কাটছে ধ্রুব আর শালুকের সময়। শালুক আজ 1 সপ্তাহ ধরে বই নিয়ে বসছে। সারাদিন অখণ্ড অবসর তার। এই অবসর শালুকের সহ্য হচ্ছে না, দম বন্ধ লাগছে শালুকের। ধ্রুব সকালে রান্না করে বের হয়ে যায়, রাতে ফিরে ঘন্টায় ঘন্টায় শালুককে কল দিয়ে কি করছি, কি লাগবে জিজ্ঞেস করে। ধ্রুবের এরকম আন্তরিকতা শালুককে আরো বিব্রত করে। কেন জানি শালুকের মনে হয় ধ্রুব হয়তো শালুককে একটু একটু ভালোবাসে। আবার পরক্ষণেই মনে হয় যে শালুক ভুল ভাবছে, হতেও তো পারে। ধ্রুব এমনিতেই শালুকের কেয়ার করছে, এটা তো ধ্রুবর পুরনো স্বভাব। এসব হাবিজাবি ভাবতে ভাবতে শালুকের মনে পড়ল শালুক একটা কম্পোজিশন পড়তে বসেছে। পড়া বাদ দিয়ে এসব এলোমেলো ভাবনা ভাবছে। ধ্রুব রাতে ফিরলে নিশ্চিত পড়া ধরবে। কেন জানি শালুকের লজ্জা লজ্জা লাগে ধ্রুব ঠিকঠাক পড়া দিতে না পারলে। অথচ আগে এরকম লাগতো না। একটা ঘটনাকে কেন্দ্র করে মন মানসিকতা এইভাবে বদলে যাবে তা কি শালুক কখনো ভেবেছে? ধ্রুব একটা বড় শপে সেলসম্যানের চাকরি নিল, মাসিক 14,000 টাকা বেতনে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 4টের সময় বের হয়ে টিউশনিতে যায়। 7টায় টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে ধ্রুবর রাত 8:30 বাজে। রাতের রান্না করে নেয়। শালুক লজ্জিত হয়ে বসে রইল বিছানার উপর। মেয়ে হয়ে সে কিছুই করতে পারছে না, অথচ ধ্রুব সব কাজ করছে। ব্যাপারটা শালুককে যথেষ্ট লজ্জিত করছে। অথচ ধ্রুবর দিকে তাকালে মনে হয় তার কোনো ক্লান্তি নেই, কেমন যেন স্বতঃস্ফূর্ত থাকে ধ্রুব। আজ রাতে ফেরার সময় শালুকের জন্য ছোট ছোট কতগুলো হেয়ার ব্যান্ড, ক্লিপ, ফান্স ক্লিপে হেয়ার প্যাক, তেল নিয়ে এলো ধ্রুব। শালুক আজকে ধ্রুব বাসায় ফেরার আগে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল, যাতে ধ্রুবর কাজ কিছুটা সহজ হয়। ধ্রুব কিচেনে বাটির মধ্যে এসব কেটে রাখা দেখে মুচকি হাসলো। তারপর শালুকের কাছে এসে বলল, এসব ছোটখাটো কাজ আমি অনায়াসে করতে পারি শালুক, আর কখনো তুই এসব করতে যাবি না। বিশেষ করে বাসায় যখন আমি থাকবো না, সেই মুহূর্তে ভুল করেও তুই ধাবুটি, ছুরি, আগুন এসবের ধারে কাছেও যাবি না। আমি কোনো রিস্ক নিতে চাই না তোকে নিয়ে। খবরদার শালুক, আজকে নিষেধ করে দিয়েছি আমি। শালুকের ভীষণ অভিমান হলো, গাল ফুলিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমার খুব খারাপ লাগে। আমি মেয়ে হয়েও কিছুই জানি না রান্নার, অথচ তুমি ছেলে হয়ে সবকিছুই রান্না করতে পারছো। ধ্রুব মাছ তেলে বাঁচতে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে শালুকের পাশে এসে বলল, সংবিধানে কি লেখা আছে নাকি যে রান্না শুধু মেয়েদের কাজ, এটা শুধু মেয়েরাই করবে? ছেলেদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? কাজের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ নেই। আসলে আমাদের সমাজের সিস্টেম হচ্ছে এরকম। যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই পুরুষেরা মহিলাদের মাথায় এই ধারণা সেট করে দিয়েছে যে ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চা সামলানো, এসব কাজ নারীর। পুরুষটা টাকা উপার্জন করছে সেহেতু নারীদের থাকতে হবে পুরুষের ইচ্ছে মতো। তারা যেভাবে চালাবে নারী সেভাবেই চলবে। অনেক পুরুষ আছে শালুক, যারা শুধু অফিসটাই করে, তারপর বাসায় এসে হম্বিতম্বি শুরু করে দেয়। 1 গ্লাস পানি ঢেলে খাবে, তাও তার সম্মানে বাদে। স্ত্রী রান্না করছে হয়তো, সেখান থেকে ডেকে নিয়ে এসে বলবে, আমাকে 1 গ্লাস পানি দাও। অথচ তার স্ত্রী যে সারাদিন দণ্ড বিশ্রাম নিতে পারেনি, এটা তার মাথায় নেই। সে এক পুরনো প্রশ্ন। সে তো সারাদিন বাড়িতেই থাকে, কি কাজ করে? তেমনি এখন নারীরাও আধুনিক হচ্ছে। পুরুষের দাসত্ব তারা মানতে চায় না, কেউ কাউকে স্পেস দিতে চায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কি সুন্দর ব্যবহার করতেন শালুক। তার সেই আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম, তবে দেশে বিবাহ বিচ্ছেদ এত বেড়ে যেত না। প্রথম কথা হচ্ছে দুজনকেই দুজনের সমস্যা অসুবিধা বুঝতে হবে, একে অন্যের প্রতি সদয় হতে হবে। সে আমার স্ত্রীর স্বামী, শুধু এটা না ভেবে যেদিন আমরা ভাববো সে আমার অর্ধাঙ্গিনী, আমরা 2 দেহ 1 প্রাণ। তার ব্যথা মানে আমার ব্যথা, তার কষ্ট আমারও কষ্ট, সেদিন আর দাম্পত্য জীবনে অশান্তি আসবে না। তাকে অন্য আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ ভাবতে হবে। এই যে এখন তুই আমার দেহের একটা অবিচ্ছেদ্য অংশ, তোকে একা বাসায় রেখে যাই আমি, মনটা এখানেই পড়ে থাকে। তুই এখনো অনেক ছোট, সংসার সামলানোর মতো বয়স জ্ঞান কোনোটাই তোর হয়নি। একা বাসায় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তবে কে দেখবে তোকে?
তোকে এখন এসব কাজ নিয়ে ভাবতে হবে না। একান্তই যদি কাজ করতে ইচ্ছে করে তবে সেটা শুক্রবারে, আমি তখন বাসায় থাকবো। এখন তোর কাজ হচ্ছে পড়াশোনা করা, নয়তো আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব শালুক। তুই যদি ভালো রেজাল্ট করতে না পারিস নিজেকে ব্যর্থ মনে হবে। শালুক চুপ করে রইল। ধ্রুব দৌড়ে গেল রান্নাঘরের দিকে মাছ পড়ে যাবে বলে। ধ্রুব চলে যেতে শালুক মুচকি আসলো। বিবাহ নামক বন্ধনটির এত শক্তি তার শালুক আগে জানতো না। ধ্রুবর মতো মানুষকেও কেমন আবেগী করে দেয়। যাকে বিয়ের আগে শালুক লৌহ মানব ভাবত, তারও একটা কোমল মন আছে। ভাবলে চমকে ওঠে শালুক। সারা শরীর মন জুড়ে এক ভালো লাগার আবেশ কাজ করে। শালুক নিজের পড়া শেষ করে রাখলো। ধ্রুব মাছ ভাত ডাল রান্না করে সবে প্লেটে বাটিতে করে বেড়ে নিয়ে এলো। দুজন মিলে খাওয়া শেষ করে ধ্রুব শালুকের পড়া ধরলো। শালুকের পড়ায় উন্নতি হচ্ছে বুঝতে পেরে ধ্রুব ভীষণ ভালো লাগলো। পড়া শেষ হতে ধ্রুব তেল নিয়ে শালুকে চুল বেঁধে দিল, বেনি করে দিল দুটো। শালুকের তখন ভীষণ করে বড় চাষি মেজো চাষির কথা মনে পড়লো। ঢাকায় আসার পর শালুক একদিনও চুলে চিরুনি লাগায়নি। আগে থেকেই অভ্যাস না থাকায় চুল বাঁধার ব্যাপার, চুলে তেল দেওয়ার ব্যাপার শালুকের বিরক্ত লাগে। রাতে শুতে গিয়ে ধ্রুবর মনে হলো বাসায় একটা ফ্রিজ লাগবে, শালুকের জন্য একটা পড়ার টেবিল লাগবে, একটা ড্রেসিং টেবিল লাগবে, একটা ওয়ারড্রব লাগবে। 22,000 টাকা মাসিক ইনকাম। সেখানে নিজেদের সংসার খরচ বাসা ভাড়া মিলিয়ে হয়ে যায় কোনো মতে। বাকিটা কিভাবে করবে ধ্রুব? শালুকের নিশ্চয়ই ভীষণ অসুবিধা হয়। একটা ফ্রিজ হলে গরম লাগলে লাগুক, ঠান্ডা পানি খেতে পারতো, মাছ মাংস ফ্রিজে রাখতে পারতো। এখন যা আনা হয় তা রাখার জায়গা নেই, চুলায় জাল করে রাখতে হয়। শালুকের জামা কাপড় সব শপিং ব্যাগে গুছিয়ে রাখে। শালুক কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ধ্রুবকে বলল, আপনি দুটো প্যান্ট কিনছেন না কেন? প্রতিদিন একটা জিন্স প্যান্ট পরেই বাহিরে বের হয়ে যান। ধ্রুব হাসল। প্রতিদিন প্যান্ট পরতে গেলে ধ্রুবর নিজেরও মনে হয় আর একটা প্যান্ট দরকার, কিন্তু তারপর আর কেনা হয়ে ওঠে না। নানা দিক ভেবে নিজের জন্য কিছু কিনতেও খারাপ লাগে, মনে হয় অযথাই টাকা নষ্ট। শালুক কড়া গলায় বলল, কাল যদি নতুন ফ্যান ছাড়া বাসায় ফিরেন তবে মনে রাখবেন আমি আপনার এই ফ্যানটা কেটে কুচি কুচি করে দিব, লুঙ্গি পরে বের হবেন আপনি। ধ্রুবর ভীষণ ভালো লাগলো তার জন্য শালুকের এই তৎপরতা দেখে। শালুক ঘুমিয়ে পড়লো খুব দ্রুত। শালুক ঘুমালে ধ্রুব শালুকের একটা হাত টেনে নিজের বুকের উপর চেপে ধরে ফিসফিস করে বলল, কবে তোকে বলতে পারবো তুই আমার কেশবতী, আমার বোকাপুল, আমার ভালোবাসা তুই, যাকে সবসময় সবার কাছ থেকে বিশেষ করে আদনান ভাইয়ের হাত থেকে রক্ষা করতে চেয়েছি। কেউ জানে না, শুধু আমি জানি। তোকে কত যত্নে আদনান ভাইয়ের নাগাল থেকে দূরে সরিয়ে রেখেছি, শুধুমাত্র আদনান ভাইয়ের কুনজর তোর উপর পড়বে বলে। হল বন্ধ না হওয়া সত্ত্বেও আমি বাড়িতে ছুটে গেছি আদনান ভাই যেদিন দেশে এসেছে তার পরদিন। আমি তো জানি আদনান ভাইয়ের যে গাছেরও খাবার তলারও কুড়াবার স্বভাব, সে তো স্কুল লাইফ থেকেই এরকম ছিল। তোর মনে আছে শালুক, আমি কিন্তু বাড়ি ছেড়েছি আদনান ভাই বিদেশ যাবার 2 দিন পর। তা না হলে আমিও বাড়িতেই থাকতাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতাম, যাতে করে তোকে চোখে চোখে রাখতে পারি। তুই শুধু আমার শালুক। গাপটি মেরে ঘুমের বান করে শুয়ে থেকে শালুক সবটা শুনলো। তারপর শুনতে শালুকের সারা শরীর যেন কেঁপে উঠল। কেমন করে? তার মানে ধ্রুব ভাই তাকে ভালোবাসতো? সেই ছোটবেলা থেকে ধ্রুব ভাই তাকে ভালোবাসে, অথচ শালুক বুঝতেও পারেনি। আর ধ্রুব ভাই সে নিজেও খুব সুন্দর করে লুকিয়ে গেছে এই ব্যাপারটা শালুকের থেকে। শালুকের কেমন উসখুস লাগতে লাগলো, নিজের 2 কানকে অবিশ্বাস হলো কিছু সময়ের জন্য। হয়তো সে ভুল শুনেছে এসব। ধ্রুব টের পেল শালুকে জেগে আছে এবং সবটা শুনে এখন স্থির থাকতে পারছে না। ধ্রুবর কিছুটা লজ্জা লাগলো, তারপর নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে বলল, শালুক। বোকার মতো শালুকও হাঁ বলে দিল। তারপর হাঁ বলে শালুক বুঝতে পারলো সে ভুল করে ফেলেছে। ধ্রুব এখন জেনে গেছে শালুক যে জেগে আছে। ধ্রুব হেসে বলল, আমি তোকে ভীষণ ভালোবাসি শালুক। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা তুই শালুক। কত কষ্টে নিজের ভালোবাসা, ভালো লাগা, আবেগ সবটা আমি লুকিয়ে রেখেছি তোর কাছ থেকে। আমার ভীষণ কষ্ট হতো লুকিয়ে রাখতে, তবু উপায় ছিল না। তুই কোনোভাবে আমাকে প্রত্যাখ্যান করে দিস। যদি এই ভয়ে কখনো তোকে বুঝতে দেইনি, বুকের ভেতর ভালোবাসার এক ঘূর্ণিঝড় আমি সযত্নে ছাপা দিয়ে রেখেছি। শালুক কথা বলতে পারল না, সব কেমন অবিশ্বাস্য লাগছে। ধ্রুব শালুকের হাত ছাড়ল না, দুজন ঘুমিয়ে গেল।
সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শালুক লজ্জায় ধ্রুবর দিকে তাকাতে পারছে না। না চাইতে মাথা নিচু হয়ে যাচ্ছে শালুকের। কেমন যেন ভয়ও লাগছে। সে তো ধ্রুবর কাছে বলে দিয়েছিল সে যে আদনানকে ভালোবাসে। ধ্রুব কি এখন সেটা ধরে রেখেছে মনে? ধ্রুব তাকে বুঝিয়ে বলার পর যে শালুক নিজের ভুল বুঝতে পেরেছে, এক মুহূর্তের জন্য তার মনে আদনানের চিন্তা আসেনি। সব অনুভূতি ফিকে হয়ে গেছে তা তো ধ্রুব জানে না। ধ্রুবর একটু মন খারাপ হলেই যে শালুক অস্থির হয়ে যেত তা কি ধ্রুব জানে? সকালে উঠে ধ্রুব রান্না বসিয়ে দেয়। সকালে আর নাস্তা বানানোর সময় হয় না প্রতিদিন, বেশিরভাগ সময় ভাত খেয়ে নেয় দুজনেই। আজও ধ্রুব চুলায় রান্না বসিয়ে শালুকের পাশে এসে বসলো। তারপর বললায়, তোর চুলে হেয়ার প্যাক লাগিয়ে দে, চুল বড় হতে হবে তোর। শালুক মাথা নিচু করে বসে রইল। ধ্রুব আপনাতেই বলতে লাগলো, শালুক তুই কি জানিস, তুই যে ভীষণ বোকা একটা মেয়ে, কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা নিজেই বুঝতে পারিসনি। তুই হয়তো ভয় পাচ্ছিস আমার কাছে আদনান ভাইয়ের ব্যাপারটা ভুলে দেয়াতে। আমি বলছি বিশ্বাস কর, আমি তো জানি তুই যে আদনান ভাইয়ের প্রেমে পড়িসনি। আসলে তোর মনে আদনান ভাইয়ের জন্য কোনো ভালোবাসা জন্ম নেয়নি, নিজের মনকে তুই পড়তে পারিসনি। আচ্ছা বলতো, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই কার দল সাপোর্ট করতি? শালুক চুপ করে রইল। সে তো ধ্রুবদের দলকে সাপোর্ট করত। ধ্রুব যখন আউট হয়ে যেত শালুকের মন খারাপ হয়ে যেত, ইচ্ছে করতে ধ্রুবকে যা আউট করেছে তার মাথা ফাটিয়ে দিতে। ধ্রুব একটু সময় চুপ থেকে বলল, বাড়িতে ফিরতে দেরি হলে কার জন্য তুই চিন্তা হতো? শালুক চুপ করে রইল। সে ছোট ছিল তখন, ভালোবাসা বুঝতো না সেভাবে হয়তো, কিন্তু তবুও তার মন কেমন আনসান করতো ধ্রুবর জন্য। ধ্রুবর কিছু হলেই শালুকের মনে হতো ধ্রুব না জানে কত কষ্ট পাচ্ছে। সেদিনও তো ধ্রুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শালুকের মনে হয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ধ্রুবকে না দেখলে। ধ্রুব রাবার দিয়ে চুল বেঁধে দিয়ে বলল, ভালোবাসা আর ভালো লাগা ব্যাপারটা তুই বুঝে উঠতে পারিসনি বলেই তো বুঝতে পারিসনি কাকে ভালোবাসিস। তবে তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি, আমাকে তুই ভীষণ ভালোবাসিস। শুলে শ্যাম্পু করে নিস, একটু পরে গোসল করে আমি খাবার নিয়ে আসছি। ধ্রুব চলে গেল রান্নাঘরে। লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল শালুকের সমস্ত মুখমণ্ডল। ধ্রুবের সব কথাই ঠিক, শালুক বোকা বলেই নিজের ভালোবাসা কার জন্য তা বুঝতে পারেনি। খাওয়ার পর ধ্রুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে শালুক দেখতে লাগলো। হন্তদন্ত হয়ে ধ্রুব বের হয়ে যাচ্ছে বাসা থেকে। নিচে গিয়ে ধ্রুব উপরের দিকে তাকালো। শালুক লজ্জা পেয়ে গেল আজ। প্রতিদিনই তো এভাবে শালুক দাঁড়ায়, ধ্রুবও তাকায়, তবে আজ কেন এমন লাগছে? ধ্রুব মুচকি হেসে চলে গেল। শালুকের সারা শরীর যেন অবশ হয়ে গেল ধ্রুবর এই তাকানোতে, এই মুচকি হাসিতে। শালুক বুঝতে পারছে না আজ কেন তার এমন লাগছে। ভালোবাসা কি তবে এরকমই হয়? আকাশ আজ অত্যাধিক নীল লাগছে। বর্ষাকালের আকাশ হয় মেঘে ঢাকা, মুখ ঘোমরা করে থাকে, কিন্তু আজকের আকাশ ভীষণ সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া বইছে, আকাশ ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আশার বাবা মা আসবে বিয়ের কথা পাকা করতে। আশার মন আজকে ভীষণ ভালো, ফুরফুরে মেজাজে হাঁটছে ছাদে। হাঁটতে হাঁটতে একবার শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা মন খারাপ হলো আশার। ধ্রুব আর শালুক বাড়ি থেকে চলে গিয়েছে আজ 18 দিন হলো। এর মধ্যে একবারও আশা ধ্রুবর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। বারবার ধ্রুবর ফোন বন্ধ পেয়েছে, ধ্রুব কোনো রকম যোগাযোগ করেনি। অবশ্য ভালো করেছে যোগাযোগ না করে, সে তো আর এই বাড়িতে ফিরে আসবে না। এই বাড়ির মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যাক ওরা, তাহলে নিজেরা ভালো থাকবে। আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসে সিগারেট টানছে, উদাসীন দেখাচ্ছে তাকে খুব। তবে মনের মধ্যে একটা সূক্ষ্ম আনন্দের অনুভূতি সে টের পাচ্ছে। তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুত আদনান ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। একটা বিন্দাস লাইফ আদনানের জন্য অপেক্ষা করে আছে। আশা এগিয়ে গিয়ে আদনানের আধ খাওয়া সিগারেট নিল, তারপর নির্দ্বিধায় খেতে লাগলো। তার মন একটু বেশি খুশি। কী কারণে এত খুশি আশা এখনো ব্যাপারটা ধরতে পারছে না। আদনানের সাথে বিয়ে ফাইনাল কথা হবে, এটা একটা কারণ হতে পারে। আশা পনিটেল করে বাঁধা চুলগুলো খুলে দিল। বাতাসে চুলগুলো আশার মুখমণ্ডল ঢেকে দিচ্ছে। চুল সরানোর চেষ্টা করছে না আশা। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশার দিকে।
তার মনে হলো ওখানে যেন শালুক দাঁড়িয়ে আছে। ওই যে শালুকের ঘাড় সমান ছোট করে কেটে ফেলা চুল। আদনান নেমে এলো রেলিং থেকে। আশার মুখে চুলগুলো সরিয়ে দিয়ে গুজে দিল কানের পিছনে। একটা ফুল গুজে দিল কানের পিছনে। আশা পা সামান্য উঁচু করে আদনানকে একটা চুমু খেলো। সেই মুহূর্তে হঠাৎ করে আবার মনে পড়ে গেল এই আশা শালুক নয়, শালুক নেই, হারিয়ে গেছে তার শালুক। কোথায় গেছে তা আদনান জানে না। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বাকিটা জীবন শালুক হয়তো আদনানের সাথে কথা বলবে না, যদি কখনো দেখা হয়ে যায়। আদনানের বুকের ভেতর ভারী হয়ে গেল নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য। যেমন আশাকে দরকার ছিল অপশন হিসাবে, তেমনি আজীবন সংসার করতে শালুককে দরকার ছিল। শালুককে আর কোথায় পাবে আদনান? সে তো কোহিনূর হীরার চাইতো দামি কিছু। সে জানে ধ্রুব তাকে কোথায় লুকিয়ে রেখেছে। ধ্রুবকে আদনান চেনে ভালো করে। আত্মসম্মানী ধ্রুব কিছুতেই এই বাড়ি ফিরে আসবে না, যেখানে তাকে আর শালুককে অপমান করা হয়েছে। ছোটবেলা থেকে ও তো প্রবল আত্মসম্মানবোধ। আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে। যে আশার জন্য এত কাণ্ড ঘটে গেল, তাকে আদনান নিজের স্বার্থ সিদ্ধির পর কিছুতেই জীবনে রাখবে না। আশার পশ্চাতে 2 লাথি মেরে আদনান তাকে বের করে দিবে জীবন থেকে। লাথি দেওয়ার স্টাইলও আদনান ভেবে রেখেছে। তারপর খুঁজে বের করবে শালুক নামের একটা মেয়েকে। দুধের স্বাদগুলো মেটানোর চেষ্টা করবে আদনান। এসব ভাবতেই আদনানের মন ভালো হয়ে গেল। আশার ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, আফিফা চলে এসেছে, চলো আমরা নিচে যাই। আদনান দ্বিধান্বিত হলো। বিয়ের পর থেকে আফিফা তাকে সম্পূর্ণভাবে অপেক্ষা করে চলছে। সে যে আফিফার আপন বড় ভাই, তাহা যেন আফিফা ভুলেই গেছে। মানুষ শত্রুর সাথেও দেখা হলে মুচকি হাসে, আফিফা তাও করছে না। কেমন চোখ মুখ শক্ত করে রাখে আদনান আশেপাশে গেলেই। আফিফার স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান। লোকটা আফিফার চাইতে একটু খাটো, মাথায় চুলও কম, অথচ আফিফার সুন্দরী। দুজনকে যেন মানাচ্ছে না। আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিফার স্বামীর দিকে। আশাকে এভাবে তাকাতে দেখে লোকটা আশার দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। আশার হঠাৎ করেই মনে হলো এই লোকটা আফিফাকে ভীষণ ভালো রাখবে। এদের বাহিক দিক থেকে অমিল হলেও মনের দিক থেকে যথেষ্ট মিল হবে। আফিফা বিয়ের পর এই তৃতীয়বারের মতো বাবার বাড়ি এসেছে, অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসে না। বুকের ভেতর কাঁপছে আফিফার। জহির ভাই নিশ্চয়ই আর বাড়িতে আসেনি। পুরো বাড়ি কেমন খাখা করছে। মা চাষিকে ধরে আফিফা কান্নায় ভেঙে পড়ল। কেমন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে আফিফার। এখনও তার বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে। এই অনুভূতি এত বিশ্রী কেন আফিফা জানে না। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায়, সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ডে এপর ওপর করে দিচ্ছে। খুব যত্নে নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা। এই দম বন্ধ করা কষ্ট থেকে মুক্তি পাবে কবে? এই যন্ত্রণা ফিকে হবে কবে? যদি পারত তবে মন থেকে জহির ভাইয়ের নামটাই মুছে দিত সে। সবার সাথে কথা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল। একটা খাট, একটা টেবিল আর একটা আলমারি ছাড়া এই ঘরে আসবাবপত্র বলতে আর কিছুই নেই। দেয়ালে জহির, আদনান, ধ্রুবর একটা ছবি আছে শুধু। আফিফা ছবিটির দিকে অশ্রু সজল নয়নে তাকালো। লাজুক চোখে তাকিয়ে আছে জহির ভাই তার দিকে। ফিসফিস করে আফিফা বলল, কেন আমার হলে না তুমি? আমার আজীবনের আক্ষেপ রয়ে যাবে তোমাকে না পাওয়া। একটা জীবন শেষ হয়ে যাবে তুমি নামক যন্ত্রণা নিয়ে। জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমার তোমার কাছে প্রশ্ন থাকবে, কি এমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে? তুমি আমার জীবনের এমন এক অপূর্ণতা, যে অপূর্ণতা পৃথিবীর সব কিছু দিয়েও পূর্ণ হবে না। আমি তোমায় সত্যিই ভালোবেসেছি। আফিফা আসার খবর পেয়ে শাপলা ছুটে এলো। খুঁজতে খুঁজতে জহিরের রুমে পেয়ে গেল আফিফাকে। এসে আফিফার বুকে ঝাঁপিয়ে পড়লো শাপলা। বহু বছর পর যেন 2 বোনের দেখা হয়েছে। কান্নার জন্য কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। কথা বলছে তাদের দুজনের চোখের নোনা জল। শাপলা কাঁদতে কাঁদতে বলল, বাড়িতে তোকে খুব সুন্দর লাগছে আপা, একেবারে বউ বউ লাগছে। আফিফা নিজের চোখ মুছে বলল, কেমন আছিস তুই শাপলা? এত শুকিয়ে গেছিস কেন? শাপলা মুখ কালো করে বলল, আমার কিছু ভালো লাগে না আপা। এই বাড়িতে থাকতে এমন মোটেও ইচ্ছে করে না।
তুই নেই, শালুক নেই, ধ্রুব ভাই নেই, নয়না আপা নেই, জহির ভাই নেই। মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বাস করছি। এখন আর নাস্তার টেবিলে গল্পের আসর জমে না আপা। সন্ধ্যায় চা ঝালমুড়ির টেবিলটা কেমন নিষ্প্রাণ হয়ে থাকে। কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশ নিয়ে। শেষের কয়েক মুঠো মুড়ি খাবার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্না করা সেই শালুক এখন আর নেই। জানিস আপা, এই কয়েকদিনে আমাদের বাড়িতে যত মাল মুরগি রান্না হয়েছে, লেগ পিস অবহেলায় বাটিতে পড়ে রয়েছে। কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি। কে খাবে বল? কারো কি সাধ্য ছিল নাকি এগুলোর দিকে চোখ তুলে তাকাবার? অথচ এখন মনে পড়ে থাকে কেউ খেতে পারে না। পরশু শুটকি রান্না করতে গিয়ে মেজো চাচি কান্না করে দিয়েছে। বলতো কি এক অবস্থা! এই শুটকি রান্না নিয়ে সে কি ঝগড়া করতো শালুক। খাবার খেতেই না নিচে এসে সেদিন মেজো চাচি কাঁদতে কাঁদতে আবার শুটকি তুলে রাখছে। বড় চাচি বলে দিয়েছে এই বাড়িতে শুটকি রান্না একেবারে নিষিদ্ধ। একটা মানুষ চলে গেল, অথচ তার স্মৃতি এমনভাবে রেখে গেল যে কেউই বলতে পারছে না। আমার ব্যাগে প্রায় 500 টাকা জমেছে আপা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে। যখন দেখি সব টাকা ঠিকঠাক আছে, আমার বুক ভেঙে যায় যন্ত্রণায়, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কান্নায়। কেন ব্যাগে টাকা থাকে আপা বলতো? শালুক কেন আমার ব্যাগ থেকে টাকা নেয় না? আমি প্রতি রাতে ঘুমাতে গেলে বলি, তুই সব টাকা নিয়ে নে শালুক, আমি একটু শব্দও করব না। তবুও শালুক আসে না আপা। কতদিন শালুক আমার সাথে ঘুমায় না। আমার ভীষণ একা লাগে। রাতে ঘুম থেকে জেগে উঠি, মনে হয় শালুক যেন ডেকে বলছে, আপা উঠ না, টয়লেটে যেতে ভয় করছে। খাটের নিচে মনে হয় কেউ আছে। আমি তাকিয়ে দেখি আমার বিছানা পাকা। আমার ছোট বোনটা আমার পাশে নেই আপা। কোথায় গেলে শালুককে পাবো আপা? কেন এত অন্তর পড়ে যায় শালুকের জন্য? আফিফে কি জবাব দিবে জানে না। তার নিজেরই বুক কাঁপছে শালুকের জন্য। শালুক একটা টুনটুনি পাখির মতো ছিল, যে সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো। সবচেয়ে চঞ্চল আর দুষ্টু ছিল। কোথায় কোথায় আছে সেই শালুক এখন? এখন কি আগের মতো উড়াউড়ি করছে শালুক? ধ্রুবকে শালুককে সামলাতে পারছে? শালুককে ভালোবাসে না এরকম কেউ নেই এই বাড়িতে। শাপলা একটু থেমে বলল, জানিস আপা, কাল ভিক্ষে চাইবার জন্য এক মহিলা এলো। আমি গিয়ে চাল দিয়ে আসতে জিজ্ঞেস করলো, শালুক মা নেই বাড়িতে? আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে। উনি হেসে বললেন, শালুক নাকি সবার আড়ালে ওনাকে বড় মগে করে এক মগ মগ চাল ডাল দিত। ওনার একটা ছোট নাতি আছে, নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে। সেই নাতির জন্য নাকি শালুক খেলনা কিনে দিত। বাড়ি থেকে ফলমূল যা পেত সব লুকিয়ে দিয়ে দিত ওনাকে। শুনে আমার এত কান্না এলো। আমার বোনটা এত ভালো ছিল কেন আপা? এতই যখন ভালো ছিল, ওর সাথে এরকম বাজে কাজ কেন হলো আপা? আমি জীবনেও আদনান ভাইকে ক্ষমা করব না আমার ছোট্ট ফুরির মতো বোনটির জীবন নষ্ট করার জন্য। আফিফা বলল, করিস না ক্ষমা। আল্লাহর কাছে হাত তোলার নাম ধরে বদদোয়া দিবি ওকে, যেমন আমি দিই প্রতি ওয়াক্তে নামাজ পড়ে। ও আমার ভাই না, ও একটা জানোয়ার, বনের পশু। ওর চাইতে ভালো আছে। আশার মা বাবা মামা খালারা এলো দুপুরের সময়। খাওয়ার পরেই সবাই মিলে বসলো বিয়ের ব্যাপারে কথা বলতে। আদনানের উপর রাগ থাকলো, আদনানের দুই চাচা চাচিও উপস্থিত থাকলো এই আলোচনায়। বাড়ির সবাই উপস্থিত থাকলো। আশার বাবা বাংলা বাংলায় বললেন, খুব তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান তিনি। তাকে থামিয়ে দিয়ে আশার মা কথা বলতে লাগলো। আশা তখন সিতারা বেগমের রুমে গিয়ে একটা ফান বানিয়ে নিয়ে এলো। সেই ফান মুখে পুরে চিবুতে চিবুতে বসার ঘরের দিকে আসতেই শুনলো বিয়ের কথা হচ্ছে। আদনান একটা লাল পাঞ্জাবি পরে বরের মতো লাজুক ভঙ্গিতে বসে আছে। আশার ভীষণ হাসি পেল। আগে কয়েকবার সিতারা বেগমের থেকে ফান নিয়ে খেয়েছে আশা, কিন্তু এটার টেস্ট আসলে কেমন তা বুঝতে পারছে না। তাই আজ আবারও খাচ্ছে। ফানের রাশ পড়ে আশার হলুদ টি শার্ট লাল হয়ে গেল। আশা এগিয়ে এসে তার বাবার পাশে বসলো। তারপর বাবাকে পিস পিস করে কিছু বলল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি আন্টি, আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মুহূর্তে। আশা কি বলছে এসব? আশা আগের মতো স্বাভাবিক আদনানের কাছে গিয়ে বলল, আমাকে আর একটু ফান দিতে পারবে? আজকে দাদির কোটা থেকে চুন খেয়েছি। পানের সাথে এমন মুখের ভেতর কোথাও লেগে গেছে মনে হচ্ছে।
আদনান কথা বলার শক্তিও পাচ্ছে না। এই মেয়ে তাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলায় কথা বলে যাচ্ছে তার সঙ্গে। আদনানের বাবা জিজ্ঞেস করলেন, সমস্যা কোথায় আশামা? আশা একটু ভেবে বলল, আমি আদনানকে আমেরিকা থেকে অবজার্ভ করছি আঙ্কেল। ও চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা বা সম্মান দেখিনি, দেখেছি লোভ। নিজের ভাইয়ের সাথে ও নিজে কি বাজে একটা কাজ করেছে। ও ভীষণ সেলফিশ মানুষ। নিজের চাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতেও এক মুহূর্তও দেরি করবে না। আমি জানি আমাদের কালচারে এসব ছাড়াছাড়ি কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি জানি এই মানুষটা একটা সময় আমাকে ছেড়ে যাবে। সে যা করছে সব অভিনয়। আগে থেকে যখন এটা বুঝতে পেরে যায় কেউ যে তার বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে যাচ্ছে, তখন তার পক্ষে আসলেও সম্ভব না সেই মানুষের সাথে থাকা। তার আন্তরিকতাও তখন মেকি মনে হয়। আমাদের কালচার আর যেমন হোক, ভান ধরতে করতে জানে না, কারো ভান মেনে নিতেও পারি না আমরা জেনে শুনে। আর এখানে আমি জানি যখন ওর পুরোটা বান, তখনই লাইফ পার্টনার করা অসম্ভব। কেউ কিছু বলতে পারলো না আশার কথার জবাবে। কি বলবে? আশা তো মিথ্যে কিছু বলেনি। হঠাৎ করে আশা ধরতে পারলো তার মন সকাল থেকে এত ভালো কেন। এই যে আদনানকে এভাবে রিজেক্ট করে দিবে তা তার অবচেতন মন আগেই জানতো। তাই তো এত আনন্দিত লাগছিল আশার। আশা বসে আছে নিশ্চিত ভঙ্গিতে। আদনানের পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। পেটে মোচড় দিয়ে উঠলো আশার কথা শুনে। আদনান কল্পনাও করেনি তীরে এসে আশা এভাবে তরি ডুবিয়ে দিবে। সকালে আশাকে যেভাবে 50 দেশের লাথি দিবে ভেবেছিল, এখন দেখতে পাচ্ছে সেই লাথি যেন তার নিজের 50 দেশে দিয়েছে আশা। দাবার এক ছক এভাবে বদলে যাবে আদনানের ভাবনাতেও আসেনি। এখনো আদনানের অবিশ্বাস লাগছে। একটু আগেই তো আশা ছাদে আদনানের গালে চুমু খেলো, তখনও তো মনে হয়নি আশা এরকম কিছু করবে। তবে হঠাৎ করে এরকম করলো কেন? আদনান উঠে গিয়ে আশার হাত চেপে ধরে বলল, এভাবে আমার লাইফ নিয়ে তুমি খেলা করতে পারো না আশা। এই মুহূর্তে এসে তুমি কিছুতেই এরকম সিদ্ধান্ত নিতে পারো না। আশা মুচকি এসে আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, লিসেন আদনান, আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে আমরা বিয়ে করবই। আমি তুমি দুজনেই অ্যাডাল্ট, দুজনের সম্মতিতে আমরা ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। তার মানে এই নয় যে আমার তোমাকে বিয়ে করতেই হবে। আর যদি এরকম হয় যে বিয়ে করব বলেছি বলে বিয়ে করাই লাগবে, তাহলে তো তোমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নয়নাকে বিয়ে করা। আমি যতদূর বুঝেছি তোমাদের মধ্যে লাভ রিলেশনশিপ ছিল, আঙ্কেল আন্টির মনসম্মতিও ছিল, তবে শেষ পর্যন্ত তুমি তাকে বিয়ে করনি। সেখানে আমি কেন তোমাকে বিয়ে করব? তুমি বয়ফ্রেন্ড হিসেবে তো পারফেক্ট না, হাজব্যান্ড হলে তো অনেক রেসপন্সিবিলিটি, সেখানে তুমি 0 আউট অফ 10। আর যাতে সাহেব উঠে আসার পাশে দাঁড়িয়ে বললেন, এই সময়ে তুমি এরকম সিদ্ধান্ত নিলে আমাদের মান সম্মান আর থাকবে না মা। আশা ব্রু কুটি করে নিজের বাবার দিকে তাকালো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলা ইংরেজি মিলিয়ে যা বললেন তার মানে হলো, আমার মেয়ের যেহেতু এই বিয়েতে মত নেই, সেখানে তাকে জোর দেওয়ার কোনো মানে হয় না। এই বিয়ে হবে না। বিদায় নেওয়ার সময় আশা সবার থেকে বিদায় নিল। আদনানের কাছ থেকেও হেসে বিদায় নিয়ে চলে গেল বাবা মায়ের সাথে। হতভম্ব হয়ে আদনান দাঁড়িয়ে আসার গমন পথের দিকে তাকিয়ে রইল, যেমন করে সেদিন তাকিয়ে দেখেছে শালুকের চলে যাওয়া। আদিবা বেগম ছেলের সামনে গিয়ে বললেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে। এবার বুঝতে পেরেছিস তোর লজ্জা জিনিসটা কি? অবশ্য তুই বুঝবি না, তোকে আমি মানুষ বানাতে পারিনি। লজ্জা আমার হওয়া উচিত, তোর মতো ছেলের মা হয়েছি বলে। আদনান ধীর পায়ে নিজের রুমে চলে গেল। একুল ওকুল 2 কুল হারিয়ে আদনানের নিজেকে রিক্ত শূন্য মনে হচ্ছে। আশা যদি বিয়ে করবে না বলেই ভেবে রেখেছিল, কেন আগে জানালো না তাকে? তাহলে তো আদনান শালুককে হাতছাড়া করতো না কিছুতেই। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আদনানের। বিচিত্র এই জীবনের কতটুকুই বা মানুষ জানে। বুকের ভেতর একটা হাহাকার কাজ করছে, আদনানকে ব্যথিত করছে। শালুকের স্কুলে ফিটেস্ট এক্সাম শুরু হবে আগামীকাল থেকে। ধ্রুবর নতুন চাকরি, নতুন টিউশনি। এই মুহূর্তে শালুককে নিয়ে ধ্রুব কিছুতেই ঘামে যেতে পারছে না।
রাতে বাসায় ফিরে ধ্রুব স্কুলে কল দিল, নিজেদের সব সমস্যার কথা খুলে বলল। তারপর জানালো শালুকের পক্ষে পরীক্ষায় হাজির হওয়া এই মুহূর্তে অসম্ভব। শালুককে অনেক রিকোয়েস্ট করে ধ্রুব শালুকের এক্সাম দেওয়া বাদ দেওয়ালো, তবে স্যারকে অনুরোধ করলো যাতে করে প্রতিদিনের এক্সামের প্রশ্নটা ধ্রুবকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। ভয়ে আদমরা হয়ে রইল শালুক বাসায় ধ্রুবর সামনে বসে পরীক্ষা দিতে হবে শুনে। পিঠে বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল তার। পরের কয়েকদিন গেল শালুকের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। প্রতিদিন রাতে ধ্রুব বাসায় এসে শালুকের এক্সাম নেয়। এই প্রথম শালুক অনুভব করলো আশেপাশে সাহায্য করার মতো যখন কেউ না থাকে তখন নিজের চরকায় নিজের তেল দেওয়া লাগে। এই যেমন এখন শালুকের কোনো উপায় নেই কারো থেকে হেল্প নেওয়ার। মূর্তিমান বিপদের ন্যায় ধ্রুব শালুকের সামনে বসে রইল। উপরন্ত পরীক্ষার জন্য নির্ধারিত সময় সাথে 20 মিনিট সময় শালুককে কম দিল। শালুক প্রশ্ন করায় ধ্রুব জবাব দিল, মনে কর এটা তোর ফাইনাল এক্সাম। তখন খাতায় মার্জিন দিতে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এসব পূরণ করতে, সিগনেচার শিটে নিজের সিগনেচার দিতে, স্যারেরা খাতায় সিগনেচার দিতে, এক্সট্রা ফিজ আনতে, যাওয়া আসা করতে, খাতায় পিন মারতে, প্রশ্ন ভালো করে পড়তে, এসব কাজে তোর মিনিমাম 20 মিনিট সময় নষ্ট হবে। তাই তোকে মূল সময় সাথে 20 মিনিট সময় কম দূরেই পরীক্ষার জন্য মাইন্ড সেট আপ করতে হবে। এই সময়ের মধ্যে ফুল মার্কস উত্তর দিতে হবে। শালুকের বুক ফেটে কান্না এলো। কেন এরকম শত্রুতা করছেন ধ্রুব তার সাথে? এই বুঝি তার ভালোবাসা শালুকের প্রতি? ভালোবাসা হলে তো আরো 20 মিনিট বেশি সময় দিত সে শালুককে। বুক বাড়া ব্যথা নিয়ে শালুক এক্সাম দিল। পুরোটা সময় ধ্রুব শালুকের সামনে বসে রইল। যেদিন যে সাবজেক্ট এক্সাম, সেদিন এক্সামের সময় সব বই খাতা রান্নাঘরে রেখে আসতো ধ্রুব। এরকম অথই জলে শালুক আগে কখনো পড়েনি। প্রথম দিন পরীক্ষা দিয়ে শালুক বুঝতে পারলো শিক্ষক হিসেবে ধ্রুব ভীষণ কড়া। এরপর থেকে নিজ দায়িত্বে সারাদিন ধরে মনোযোগ দিয়ে পড়েছে শালুক। সেই সাথে ধ্রুবকে সমানে বকাবকি করে গেল এক্সাম দিতে বসে। এক্সাম শেষ হলে ধ্রুব শালুকের খাতা দেখলো। শালুক নিজ প্রচেষ্টায় পরীক্ষায় 4.14 পেল। ধ্রুব যখন শালুককে তার রেজাল্টের কথা জানালো, শালুকের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা শুনছে সে। 4.4 তার পয়েন্ট, এ তো অসম্ভব ব্যাপার। তাও সে একা এক্সাম দিয়ে পয়েন্ট পেয়েছে, যেখানে সে দেখাদেখি করে এক্সাম দিয়েও 3.50 এর উপরে উঠতে পারে না। শালুকের বিশ্বাস হলো না। ধ্রুবর হাত ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছেন আপনি? আমি সত্যি এত ভালো রেজাল্ট করেছি? ধ্রুব হাসলো। তারপর হঠাৎ করে শালুককে বুকে জড়িয়ে ধরে বলল, আমার বোকা ফুল না তুই? আমি তোকে নিজ হাতে গড়ে নিব শালুক। কেউ যেন তোকে কখনো কথা শোনানোর সাহস না পায়। তুই আরো ভালো রেজাল্ট করবি শালুক। তুই শুধু একটু চেষ্টা করে যা, আমি তো আছি তোর পাশে। তারপর লজ্জা পেয়ে শালুককে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, রান্না বসাতে হবে, আমি রান্না করে যাই। শালুকের কি যে ভালো লাগলো হঠাৎ করেই। এই যে হুট করে ধ্রুব তাকে জড়িয়ে ধরলো, তাতে শালুকের হৃদয় শান্ত হয়ে গেল। আবার অপ্রস্তুত হয়ে যে ধ্রুব পালিয়ে গেল শালুকের সামনে থেকে, তাও শালুকের ভীষণ ভালো লাগলো। এত ভালো লাগছে কেন শালুকের, ভেবে পেল না শালুক। রাতে খেতে বসে ধ্রুব শালুককে বলল, আগামীকাল থেকে আমার আসতে আরেকটু দেরি হবে শালুক, নতুন আরেকটা টিউশনি পেয়েছি। শালুকের মন খারাপ হয়ে গেল শুনে। সারাদিন সে ছাতক পাখির মতো ধ্রুবর জন্য অপেক্ষা করে থাকে। এখন কিনা আরো দেরি করে আসবে ধ্রুব। আস্তে করে শালুক বলল, আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হয় তাই না ধ্রুব ভাই? আমি না থাকলে তো এত ঝামেলা হতো না আপনার। একা থাকতেন, হলে থাকতেন, এত ছাপ থাকতো না। ধ্রুব হেসে বলল, 2 দিন আগে আর পরে তোকে যখন ভালোবেসেছি, বিয়ে তো তোকেই করতাম। তোর দায়িত্বটা আমি নিজেই নিতাম শালুক। হয়তো 2 দিন পরে নিতাম, এখন আগে নিচ্ছি, তাতে অসুবিধা কি? এই যে তুই আমার সাথে আছিস, আমার পাশে থাকিস, বাসায় ফিরলে তোর উদ্বিগ্ন মুখ দেখি, এই পাওয়া কি কম পাওয়া তুই বল? এর চাইতে বেশি সুখ আমি কোথায় পেতাম? আমার সারাদিনের সব খাটুনি ভুলে যাই যখন বাসায় ফিরলে দেখি তুই আমার অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছিস। শালুক কিছু বলতে পারলো না। তার কেমন অবিশ্বাস লাগছে। তা কেউ এরকম পাগলের মতো ভালোবাসতে পারে? তা কি কখনো শালুক ভেবেছিল? নিজের সৌভাগ্য দেখে শালুক নিজেই অবাক হয়। ধ্রুবর ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে। এত ব্যস্ততার মধ্যে শরৎকালে স্নিগ্ধতার মতো মন মেজাজ সবসময় তার পুরপুরে থাকে। দিনের শুরু হয় প্রিয় মানুষের মুখ দেখে, আবার দিনের শেষও হয় প্রিয় মানুষের মুখ দেখে।
ভোর রাতে উঠে আবার নিজের পড়াশোনা করে কিছুক্ষণ। প্রচুর দখল যায় ধ্রুবর উপর দিয়ে। শালুকের সাথে তার সম্পর্ক এখন অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো। শালুক আজকাল ধ্রুবকে ভীষণ মিস করে। প্রতিদিন ধ্রুব বের হওয়ার সময় হাজারবার বলে যেতে হয় যে খুব শীঘ্রই সে ফিরে আসবে। সারাক্ষণ একে অন্যকে টেক্সট করে। শালুক নিজেকে দেখে নিজে অবাক হয়, ধ্রুব তার সাথে এরকম ভাবে জড়িয়ে যাবে। সে ধ্রুবর জন্য এত বেশি উতলা হবে, তা কি কখনো শালুকের ভাবনাতে ছিল? অথচ আজকাল এই মানুষটা বাসায় ফিরতে একদণ্ড দেরি হলে শালুকের কেমন হাঁসফাঁস লাগে, মনে হয় অক্সিজেনের যেন ভীষণ অভাব। সকালে বের হবার সময় ধ্রুব প্রতিদিন টুক করে একটা আলতো করে চুমু খেয়ে যায় শালুককে। তারপর আর পিছনে না তাকিয়ে হনহন করে বের হয়ে যায় সিঁড়ি দিয়ে। নিচে গিয়ে একবার তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় দেয়। সারাদিন শালুকের কেমন উৎকণ্ঠা নিয়ে কাটে। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় শালুকের, বাড়ির জন্য কান্না পায়, সবার কথা ভীষণ মনে পড়ে। আজকে শুক্রবার, আগামীকাল থেকে শালুকের স্কুল টেস্ট এক্সাম শুরু হবে। ধ্রুব আজকে বাসায় আছে। সকালে দুজন মিলে নাস্তা বানিয়ে নিল। ধ্রুব থেকে শালুক টুকটাক কাজ করা শিখেছে। শালুকের ভীষণ খারাপ লাগে, সব কাজ ধ্রুব একা করে বলে। তাই শালুকের জোরাজুরিতে ধ্রুব টুকটাক হেল্প নেয় শালুকের। ধ্রুব রুটি বানিয়ে নিল, শালুক তাওয়া করে রুটি সেকে নিল। এরপর শালুক পেঁয়াজ মরিচ কেটে দিল, ধ্রুব ডিম ভেজে নিল। চা ধ্রুব নিজে বানায়। শালুক একদিন চা বানাতে গিয়ে প্রায় 1 কাপের মতো চা পাতা ব্যবহার করেছে। সবসময় যেখানে রান্নাঘরে সহদ্দির মধ্যে যায়নি একটা মেয়ে, তার জন্য রান্নাবান্নার কাজ ভীষণ কঠিন। এরপর ধ্রুব দেখিয়ে দিয়েছে শালুককে, কিন্তু লজ্জায় শালুক আজ চেষ্টা করেনি। নাস্তা করতে গিয়ে শালুকের আজ আবারও বাড়ির কথা মনে পড়ে গেল। কতদিন হয়ে গেছে মা বাবাকে দেখে না। শালুকের নীরব কান্না ধ্রুব খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। খাওয়ার পর ধ্রুব বের হলো কিছু কেনাকাটা করার জন্য। নামাজ পড়ে বাহিরে থেকে খাবার নিয়ে ফিরবে বাসায়। দুপুরে শালুককে পড়তে বলে গেল। আজকে বিকেলের ট্রেনে দুজন গ্রামে যাবে। শালুক বই নিয়ে বসলো। মোটামুটি প্রস্তুতি ভালো শালুকের এবার। কারো হেল্প না পেলেও অন্তত 3.50-এর উপরে পাবে এবার এসএসসিতে। শালুক সেই ভরসা আছে নিজের উপর। শালুক বাংলা নৈর্ভিত্তিক পড়ছে। শালুকের ভীষণ ইচ্ছে করছে আগামীকাল গ্রামে গেলে বাড়িতে যেতে, কিন্তু ধ্রুবকে বলতে পারছে না। শালুক জানে ধ্রুব কিছুতেই বাড়িতে যাবে না, শালুককেও বাড়িতে যেতে দিবে না। এত কাছাকাছি গিয়েও আপন কাউকে দেখবে না মনে পড়লে শালুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। পাশের ফ্ল্যাটে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। শালুক খেয়াল করেছে প্রায় দিনেই ওই ফ্ল্যাটে ভীষণ ঝগড়া হয়। এরপর মারের শব্দ শোনা যায় নারু কণ্ঠের চিৎকার, বাচ্চার কান্না, পুরুষের রাগী কণ্ঠস্বর। শুধু শুক্রবার হতো না এরকম, কিন্তু আজকে তাও হচ্ছে। বাচ্চার কান্না আজকে খুব জোরে শোনা যাচ্ছে। শালুকের কেমন জানি কষ্ট হতে থাকলো। নিধির কথা মনে পড়ে গেল। এই বাচ্চাটা হয়তো নিধির বয়সী। আহারে, নিধি থাকে সবার কোলে কোলে, চোখের তারায়, আর এই বাচ্চাটাকে আদর করার জন্য মনে হয় কেউই নেই। হঠাৎ করে কাছের কোনো কিছু পড়ে ভেঙে যাবার শব্দ হলো। তার এক মুহূর্ত পর বাচ্চাটার কান্না আরো জোরে শোনা গেল। শালুক আর বসে থাকতে পারলো না। ঠিক করলো আজকে ধ্রুব আসলে বলবে ব্যাপারটা তাকে। ধ্রুবকে এখনো জানায়নি শালুক প্রতিবেশী ফ্ল্যাটে কি হয় এসব। ছোট্ট বাচ্চাটার কান্না কেউ থামাচ্ছে না। শালুক আর না পেরে বের হলো ফ্ল্যাট থেকে। কিছুটা ভয় ভয় লাগছে শালুকের। এই প্রথম শালুক একা বাসা থেকে বের হয়েছে। যার সাথে কখনো কথা হয়নি তার কাছে যাচ্ছে। দরজায় নখ হতে ভেতরে মারার শব্দ, নারী কণ্ঠের গোঙানির শব্দ থেমে গেল। বাচ্চার কান্না থামলো না। গেমে নিয়ে একাকার হয়ে একজন বছর 34-35-এর লোক এসে দরজা খুলে দিল। শালুককে দেখে কিছুটা চমকালো লোকটা। তারপর বাজখাই গলায় জিজ্ঞেস করলো, কি চাই? কে আপনি? শালুক ডুব গিলে বলল, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। লোকটা আবারও জিজ্ঞেস করলে, এখানে কি তাহলে? যান আপনার বাসায়। শালুক এবার অবাক হলো। লোকটা এভাবে কথা বলছে কেন তার সাথে? কাঁপা কাঁপা গলায় শালুক বলল, একটা বাচ্চার কান্না শুনলাম, এখনো তো কাঁদছে বাচ্চাটা, তাই এসেছি। লোকটা ভীষণ রুক্ষভাবে বলল, দূর বেরি, যান এখান থেকে। আমার মাইয়া কান্তাছে, আমি বুঝবো। আপনার এত সমস্যা কেন? বেশি পণ্ডিতি দেখাইতে আসবেন না বলে দিলাম। মায়ের চাইতে মাসির দরদ বেশি।
যেন। শালুকের ভীষণ রাগ হলো। এতক্ষণে হওয়া ভয়টা কেটে গেল। শালুক শুনতে পেলে ভেতরের মহিলাটা মেয়েকে মানানোর চেষ্টা করছে। চমকে উঠে শালুক বলল, ভদ্রভাবে কথা বলুন, নিজের আচরণ সংযত রাখুন। আপনি প্রতিদিনই বাসায় মারধর করেন, সবটাই শুনতে পাই আমি। বাসায় একটা ছোট বাচ্চা রেখে আপনার লজ্জা লাগে না এরকম করতে? তেড়ে এসে লোকটা বলল, তোর বাপির কি তাতে? আমার বাসায় আমি যা খুশি তা করবো। শালুক হেসে বলল, আপনার যেমন যা খুশি তা করার অধিকার আছে, আমারও পুলিশে কমপ্লেন করার অধিকার আছে। আবারও যদি এরকম শুনি আমি সোজা পুলিশে যাব, খবর দিব। 14 শিকের ভাত খাবেন যখন, বুঝবেন যে নারী নির্যাতন আসল মজা। লোকটা হা হয়ে রইল শালুকের কথা শুনে। শালুক আর দাঁড়ালো না, নিজের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর শালুক টের পেল তার সারা শরীর কাঁপছে, থর থর করে। জীবনে এই প্রথম সে এরকম করে কারোর সাথে কথা বলেছে। গোসল করে নামাজ পড়ে নিল শালুক। ধ্রুব এলো কিছুক্ষণ পর। খাবার নিয়ে এলো ধ্রুব। শালুকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক চুপ করে রইল। শালুকের বিমর্ষ চেহারা ধ্রুবকে ভীষণ পীড়া দিতে লাগলো। চিবুক তুলে ধরে জিজ্ঞেস করলো, আমাকে বলবি না? কি হয়েছে বল। শালুক মাথা নিচু করে বলল, পাশের ফ্ল্যাটে যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে। ওদের বাসায় ছোট একটা বাচ্চাও আছে মনে হয়, জানেন? আজকে বাচ্চাটার ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম আপনার কথা অমান্য করে। লোকটা ভীষণ সামারের মতো ব্যবহার করেছিল আমার সাথে। আমিও তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে এসেছি। বলেছি আবারও এরকম মারধরের শব্দ পেলে পুলিশে কল দিব। ধ্রুব বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শালুকের দিকে। তারপর বলল, আমার বুকাফল তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তবে তোর একা ওখানে যাওয়া উচিত হয়নি শালুক। উচিত ছিল বাড়িওয়ালাকে ডেকে নিয়ে যাওয়া। লোকটা যদি তোকে একা পেয়ে আরো খারাপ ব্যবহার করত। শালুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোনো একদিন যদি আপনিও ওই লোকের মতো ব্যবহার করেন আমার সাথে, আমি তাহলে মরেই যাব হয়তো। চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্ট দেয়। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শালুকের মাথা নিজের বুকের উপর এনে রাখলো। তারপর বলল, গাছের বুকে ফুল যেমন নিরাপদে থাকে শালুক, আমার বুকে তুইও তেমনি নিরাপদে থাকবি। শালুক, তোকে তোকে বউ করেছি নিজের রাজ্যের রানী করে রাখার জন্য। তোকে যদি কষ্ট দেই তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেওয়া, নিজের সত্তাকে কষ্ট দেওয়া। নিজেকে নিজে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচবো বল? শালুক জবাব দিতে পারল না। খাবার পর ধ্রুব শালুকের ব্যাগ গুছিয়ে দিল। তারপর বাসার সব ময়লা বাহিরের জুড়িতে রেখে চুলা, লাইট, ফ্যান, টয়লেটের ট্যাপ সব কিছু ভালো করে রেখে দুজন বের হলো। ট্রেনের টিকিট কাটা আছে ধ্রুবর। শালুককে নিয়ে বের হলো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুজনে কমলাপুরে পৌঁছায়। ট্রেন এলো বিকেল 5টা 30-এ। শালুক বসলো জানালার পাশে। বুক কেমন ভারী হয়ে আছে শালুকের। ধ্রুব বলছে শালুককে নিয়ে এসে সে চলে আসবে। ধ্রুবর একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় থেকে শালুক পরীক্ষা দিবে। একে তো বাবা মাকে দেখবে না, তার উপর ধ্রুবও চলে আসবে। উপায় নেই ধ্রুবরও, নিজের চাকরি, 3টি টিউশনি, এতদিন মিস দিতে পারবে না সে। সব মিলিয়ে শালুকের খুব খারাপ লাগছে। বাতাসে শালুকের চুল উড়ে আসছে ধ্রুবর মুখে। ব্যাগ থেকে একটা পাঞ্চ ক্লিপ বের করে ধ্রুব শালুকের চুলে লাগিয়ে দিল। শালুকের কাঁধ সমান চুল এখন 5-6 ইঞ্চি লম্বা হয়েছে। শালুক ধ্রুবর হাত ধরে বসে আছে। একটা স্টেশনে ট্রেন থামতে বাদাম নিয়ে এলো এক লোক। ধ্রুব বাদাম কিনে দিল। তারপর বাদাম ভেঙে নিজেও খেতে লাগলো। শালুককেও খাওয়ালো। জিক শব্দে ট্রেন চলছে। শালুক একটা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে। ধ্রুবর গায়েও একটা হুডি। শীত পড়তে শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে শালুক যেতে লাগলো। আকাশের বুকে যেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শালুক আচমকা ধ্রুবকে বলল, ওই সূর্যের মতো করে যদি আমি পারতাম আপনার বুকের ভিতর হারিয়ে যেতে। ধ্রুবের ভীষণ অবাক লাগলো শালুকের কথা শুনে। শালুকের মাথা টেনে নিয়ে নিজের কাঁধের উপর রাখলো। তারপর বলল, আমি প্রমিস করেছি না শালুক, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে দুজনে একসাথে থাকবো। আরেক স্টেশনে নেমে ধ্রুব রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে এলো। দুজনে খেয়ে শালুক ধ্রুবর কাঁধের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়লো। রাত 11:30টায় ধ্রুবরা ট্রেন থেকে নামলো। এরপর রিকশায় উঠে বসলো।
শালুকের দুই চোখের রাজ্যের ঘুম নেমেছে। রিক্সা কোথায় যাচ্ছে শালুকের হুঁশ নেই। তার মাথায় ঘুরছে ধ্রুব তাকে দিয়ে এসেই আবারও বাস ধরে চলে যাবে। যেটুকু সময় ধ্রুব কাছে তার বুক দখল করে রাখবে শালুক। ঘুম থেকে জেগে শালুক চমকালো যখন দেখলো সে দাঁড়িয়ে আছে নিজেদের বাড়ির সামনে। হতভম্ব হয়ে শালুক চিৎকার করে উঠল। ততক্ষণে বাড়ির সদর দরজা খুলে দিয়েছে মতির মা। তারপর ভূত দেখার মতো চমকে সেও চিৎকার করে উঠল। কান্নাকাটির রোল পড়ে গেল হঠাৎ করে। নিচে চেঁচামেচি শুনে আদনান এসে রুমের বাহিরে দাঁড়ালো। বুকের ভেতর আবারও অনুভূতির এক ঝড় উঠল। শালুকের পাশে ধ্রুব দাঁড়িয়ে আছে। দুজনকে কেমন সুন্দর লাগছে দেখতে। ওই ধ্রুবর জায়গায় তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। ধ্রুব দাদার সামনে গিয়ে বলল, দাদা, শালুকের টেস্ট পরীক্ষা আগামীকাল থেকে। আমি চাইলেই পারতাম শালুকের অন্যত্র থাকার ব্যবস্থা করতে, কিন্তু তাতে শালুকের ভীষণ কষ্ট হতো। এত কাছাকাছি থেকেও পরিবারের কাউকে সে দেখবে না। এই অভিমান, এই যন্ত্রণা আমার ছোট্ট শালুক সহ্য করতে পারত না। আমি চাইনি শালুক কষ্ট পাক। আমাকে না বললেও আমি বুঝতে পারি তার বুকের ভেতর কেমন চটপট করে বাড়িতে আসার জন্য। যে কটা দিন ওর পরীক্ষা, ও বাড়িতেই থাকবে। আমি আপনার ভরসা করে শালুককে রেখে যাচ্ছি। সেদিন আপনার কথা আমি রেখেছি, আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করছি। আমার শালুকের যেন কোনো ক্ষতি না হয়। আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি, আপনি সেভাবে আমার আমানত আবারও আমার হাতে তুলে দিবেন। শালুকের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, তবে মনে রাখবেন দাদা, এই ধ্রুব স্মৃতি নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না। আজ শালুক এই বাড়ির মেয়ে না। এই বাড়ির মেয়েকে আমি রেখে যাচ্ছি না। আজ আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে। কারোর সাথে কোনো কথা না বলে শালুকের সামনে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। যখনই কোনো সমস্যা হবে, মন খারাপ হবে, কোনো কিছু প্রয়োজন হবে, আমাকে বলবে। আমি যেখানেই থাকি না কেন, তোমার সব সমস্যার সমাধান করে দিব। মনে রেখো শালুক, এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে, কিন্তু আমার আর কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া আমার জীবন একেবারে শূন্য। আমার জন্য হলেও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাবার খেও। আসি আমি। কেউ কোনো অনুরোধ করতে পারলো না ধ্রুবকে। ধ্রুব চলে গেল। ধ্রুব চলে যাওয়ার পর শালুক টলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। হাসনা বেগমের শীর্ণ কায় দেহের দিকে তাকিয়ে শালুক বুঝতে পারলো তার মা ভালো নেই। ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে শালুক। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। মা মেয়ের কান্নার শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। সবাই কাঁদছে। কতদিন পর মেয়ে বাবার বাড়ি এসেছে। আনন্দ বেদনায় কাঁদছে প্রতিটি মানুষ। দোতলায় দাঁড়িয়ে আদনানও কাঁদছে আজ। তবে সে শালুক এতদিন পরে বাড়িতে আসে কাঁদছে না। সে কাঁদছে শালুকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায়, শালুককে নিজের করতে না পারায়। ব্যর্থতা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, দেখ, তুই পারিসনি শালুককে জয় করতে। বাজি জিতে গেছে ধ্রুব। সব কিছুতে তুই ব্যর্থ আদনান। আদনান রুমে গিয়ে নিজের চুল নিজে টেনে ধরল। অসহ্য লাগছে তার সবকিছু। এতদিন শালুক ছিল না, নিজেকে সে সামনে রাখতে পেরেছে, কিন্তু এখন শালুক তার সামনে থাকবে। সেই শালুক যার উপর এখন আর আদনানের কোনো অধিকার নেই, যার দিকে তাকিয়ে আদনান কথা বলতেও পারবে না, কেননা সে এখন বড় বাসুর হয়ে গেছে শালুকের। কেন এরকম হয়ে গেল? আদনান কিভাবে সহ্য করবে এবার? শালুকের দাদা বললেন, শালুক অনেকটা পথ জার্নি করে এসেছে, ওকে ঘুমাতে যেতে দাও। সকালে পরীক্ষা দিতে হবে ওর। পরীক্ষা দিয়ে আসলে তারপর সবাই মন ভরে কথা বলিও। আদিবা বেগম বললেন, খেয়ে নে শালুক, আয়। শালুক আস্তে করে বলল, ট্রেনে খেয়েছি চাচি, এখন আর খাবো না। বিছানায় ফিট লাগাতে লাগাতে 1টা বেজে গেছে। শালুক আজ শাপলার সাথে শুয়েছে। বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে। দুজনে নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে। শালুকের ফোন বেজে উঠল সেই সময়। শালুক ফোন হাতে নিয়ে দেখেন ধ্রুবর কল এসেছে। শোয়া থেকে উঠে বসে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক। তারপর কল রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে ধ্রুব বলল, কান্নাকাটির দরকার নেই শালুক, সবাইকে তো পাচ্ছ দেখতে, এত কাঁদতে হবে না এবার। তাড়াতাড়ি শুয়ে পড়ো, সবার সাথে দিন ভরে কথা বলিও। এখন ঘুমিয়ে যাও। সকালে পরীক্ষা দিতে যাবার আগে একবার বইতে চোখ বুলিয়ে নেবে। সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না, জাস্ট চোখ বুলিয়ে যাবে একবার। অতিরিক্ত চাপ নিতে হবে না।
পরীক্ষা মানে নিজেকে যাচাই করা। অন্য থেকে দেখে লিখলে সেখানে নিজেকে তুমি যাচাই করবে কিভাবে? কারো থেকে দেখার দরকার নেই শালুক, নিজে যা পারবে তাই দিবে। তাতে করে তোমার কোন টপিকে সমস্যা আছে আমার তা খুঁজে পেতে সুবিধা হবে। ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিকে আরো ভালো করে প্রস্তুতি নিতে পারবো। শালুক জিজ্ঞেস করলো, আপনি এখন কোথায়? চলে যাচ্ছেন সত্যি? ধ্রুব হেসে বলল, আমার তো বাবার বাড়ি নেই শালুক। আমার এই পৃথিবীতে শালুক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই। শালুকের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি। আমার জন্য চিন্তা করো না। বাড়িতে গেছো, সবার সাথে হাসি খুশি থাকো, এনজয় করো। তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাবার জন্য, তা তুমি না বললেও আমি বুঝি শালুক। এখন খুশি তো? শালুক আস্তে করে বলল, আপনি থাকলে আমার খুশির 16 কলা পূর্ণ হতো। আপনাকে ছাড়া খালি খালি লাগছে সব। ধ্রুব হেসে বলল, ঘুমাও শালুক, রাখছি। শাপলা শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগলো। শালুক শুতে শাপলা জিজ্ঞেস করলো, ধ্রুব ভাই কেমন করে শালুক? খুব রাগী না? তোকে কি খুব বকাঝকা করে? শুনে শালুকের ভীষণ হাসি পেল। তারপর বলল, ধ্রুব ভাই ভীষণ কোমল মনের আপা। কিভাবে করলে আমি ভালো থাকবো, খুশি থাকবো, এই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমাকে ভীষণ ভালোবাসেন উনি। শাপলা জিজ্ঞেস করলো, তুই বাসিস না? লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল। তারপর বলল, বাসি আপা। আমিও ধ্রুব ভাইকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি। ওনার মধ্যে হয়তো এক ধরনের ক্ষমতা আছে আপা। ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেসে থাকতে পারবে না। উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন। শাপলার ভীষণ ভালো লাগলো শুনে, খুশিও হলো। কিন্তু তবুও বুকের ভিতর একটা হতাশার দীর্ঘশ্বাস শুনতে পেল শাপলা। সে তো ধ্রুব ভাইকে ভালোবাসত। পর মুহূর্তে শাপলার ভীষণ লজ্জা লাগলো এই কথা মনে হতে। ধ্রুব ভাই এখন তার ছোট বোনের স্বামী, তাকে নিয়ে সব বাবা ও পাপ। তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজেই জানতো, আর কেউ না। ভাগ্যিস কখনো ধ্রুব ভাইকে বা শালুকের কাছে সে বলেনি। যদি বলতো তবে আজ বোনের সামনে দাঁড়াতে পারতো না। তার ছোট বোনটা ভালো আছে, এটাই তো অনেক। বেহায়া মন কেন অন্য কিছু চিন্তা করছে? হঠাৎ করে মনে হতে শাপলা বলল, তুই না বললি ধ্রুব ভাই কোন মেয়েকে ভালোবাসে? শালুক হেসে ফেললে এবার শব্দ করে। তারপর বলল, হ্যাঁ আপা, ধ্রুব ভাই এক কেশবতীকে ভালোবাসতো। তবে মজার ব্যাপার কি জানিস? সেই কেশবতী অন্য কেউ না, আমি ছিলাম। অথচ আমি এতটাই গাধা যে বুঝতেই পারিনি। শালুক খিলখিল করে হাসতে লাগলো। শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগলো। কতদিন পর বোনকে বাবা হাসতে দেখছে শাপলা। বোনের মুখের ওই হাসিটার জন্য এরকম হাজারো একতরফা ভালোবাসা শাপলা ভুলে যেতে পারে। ভীষণ ভালো লাগলো শাপলার। দরজার বাহিরে দাঁড়িয়ে আদনানও শুনতে পেল শালুকের সেই পানচঞ্চল হাসি, যে হাসিতে আফিম মেশানো থাকে, যে হাসি আদনানকে মাতাল করে তোলে। এভাবেই তো হাসতো শালুক আগে, যখন আদনান আমেরিকায় ছিল। এই হাসি শুনেই তো আদনান কুপোকাত হয়ে যেত। আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনছে। অথচ আর শালুক অন্য কারোর জন্য হাসছে। পারছে না আদনান সহ্য করতে। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদনান। এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শুনলে তার পুরোপুরি নেশা লেগে যাবে, পাগল হয়ে যাবে সে। শাপলা বলল, মজার কথা তো তোকে বলা হলো না শালুক। আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে। বলে দিয়েছে বিয়ে করবেন আদনান ভাইকে। আদনানের নাম শুনতে শালুকের হাসি থেমে গেল, বুঝ থমথমে হয়ে গেল। কঠোর স্বরে বলল, বেশ করেছে আশা, 2 থাপ্পড় দিয়ে যায়নি যে, এটাই তো বেশি। শাপলা হেসে বলল, তুই তো ছিলি না। কি একটা অবস্থা! সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে। সেই মুহূর্তে আশা এসে বলল সে কিছুতেই আদনান ভাইকে বিয়ে করবে না। আদনান ভাই একটা স্বার্থপর মানুষ। নিজের কাজিনের সাথে সে এরকম ব্যবহার করেছে। সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুনকালি মেখে আসা চলে গেছে। শালুকের ভীষণ আনন্দ হলে এসব শুনে বলল, উচিত শিক্ষা হয়েছে আপা, আমি খুব খুশি হয়েছি। শাপলা বলল, এবার ঘুমাতে হবে শালুক, সকালে উঠতে হবে কিন্তু। দুজনে একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে অভ্যাস মতো শালুকের ফজরের সময় ঘুম ভেঙে গেল। শাপলাকে ডেকে তুলে দিয়ে শালুক নামাজ পড়ে নিল। শাপলা অবাক হলো ভীষণ।
শালুক নামাজ শেষ করে আসতে শাপলা হাসতে হাসতে বলল, কর্ণের ঘুম এত পাতলা হলো কিভাবে রে শালুক? হাতি দিয়ে টেনেও তোকে ঘুম থেকে তোলা যেত না, আর সেই তুই কিনা সাত সকালে উঠে আমাকে তুলছিস। শালুক হেসে বলল, অভ্যাস আপা, ধ্রুবভাই আমার এই অভ্যাস করে দিয়েছে। ধ্রুবভাই তো উঠে ভোর রাতে নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে। আজান হলে আমাকে ডেকে তোলে, তারপর নাস্তা বানায়। খুব সকালে বের হয়ে যেতে হয়, আর আবার বাসায় ফিরে অনেক রাত করে, এরপর আবার রান্না করে। শাপলা হেসে বলল, ইস, কি শান্তি রে, বরের হাতের রান্না খাচ্ছিস প্রতিদিন, যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করে রান্না করে। শালুক হেসে বলল, কি জানি আপা, তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে। আমার তো ভীষণ খারাপ লাগে ধ্রুবভাই একা কাজ করে বলে। আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দিই, সে একটু বিশ্রাম নিক। শাপলা মুগ্ধ হলো শুনে, একে অন্যকে ভীষণ ভালোবাসে বলে তাদের এরকম অনুভূতি একের অন্যের প্রতি। দুই বোন নিচে নেমে গেল। রান্নাঘরের নাস্তার তোড়জোড় শুরু হয়ে গেছে। শালুক সেদিকে নিতেই ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন। তারপর বললেন, ধ্রুব তো আমাকে মা বলে মানে না শালুক। আমি ওর সাথে একসময় অন্যায় ব্যবহার করেছি, তার শাস্তি আজও পাচ্ছি। তুই একটু আমাকে মা বলিস। শালুকের ভীষণ লজ্জা লাগলো শুনে। এই মানুষটা তার শাশুড়ি, ভাবতেই কেমন লাগছে তার। ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে। তারপর বললেন, না রে, তুই চাচি বলিস, তোর মুখে চাচির ডাকটাই ভালো লাগে আমার। তোর চুল তো ভালোই বড় হয়েছে শালুক। শালুক হেসে বলল, তোমাদের ছেলে না ধ্রুবভাই, সেও তোমাদের মতো রাতে ধরে চুলে তেল দিয়ে দেয়, সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয়। তোমাদের মতো করে আমার চুলের পিছনে লেগে থাকে চাচি। আদিবা বেগম হেসে বললেন, স্বামীকে বাই ডাকতে নেই রে শালুক। শালুক বলল, তবে কি বলবো, আমার লজ্জা লাগেছে। হাসনা বেগম মেয়ের জন্য দুধ চা এনে মেয়ের চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, তুই সত্যি ভালো আছিস তো মা? ধ্রুব যেমন ছেলে, আমার বিশ্বাস সে তোর গায়ে আঁচড় লাগতে দিবে না। তবুও তুই কি ওকে মেনে নিতে পেরেছিস? সুখে আছিস তো দুজনে? শালুকের চোখ ছলছল হয়ে গেল। মায়ের বুকে মাথা রেখে বলল, ধ্রুবভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা। আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না ধ্রুবভাই যেভাবে আমার খেয়াল রাখে। আমি খুব ভালো আছি মা, শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে। হাসনা বেগম হেসে বললেন, পাগল, তোর যদি অন্য কোথাও বিয়ে হতো তখনও তো তোকে আমাদের ছেড়ে থাকতে হতো। মেয়েদের জীবন এরকমই মা, আর জীবন বাবা মেয়ের কাছে তারা থাকতে পারে না। যখনই বিয়ে দিতাম তোকে আমাদের ছাড়াই তো থাকতে হতো। শালুক মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বলল, মা, যে কয়দিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দিবা, যেসব ধ্রুবভাইয়ের প্রিয় ভীষণ। আমার খুব লজ্জা লাগে, সব কাজ ধ্রুবভাই করে বাসায়। আমার কাজ শুধু খাওয়া আর পড়া, আমাকে কোনো কাজ করতে দেয় না উনি। আমার ইচ্ছে করে ওনার জন্য কিছু রান্না করতে। হাসনা বেগমের কেমন যেন আনন্দ লাগলো শুনে। মেয়ে তার স্বামীর জন্য ভাবছে, এটাই তাকে আনন্দ দিচ্ছে। বিয়েটা যেভাবেই হোক, দুজন যে দুজনকে নিয়ে সুখে আছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। শালুক একবার সব টপিকে চোখ বুলিয়ে গেল। তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করলো। এখনই কি সুন্দর বাজ করে রাখা। শালুক জানে এই কাজ শাপলা করেছে। ধ্রুবকে কল দিয়ে জানালো সে স্কুল যাচ্ছে। স্কুলে যাবার আগে শালুক একবার শান্তকে দেখতে গেল। শান্ত এখনো ঘুম থেকে ওঠেনি। রাতেও ঘুমিয়েছিল বলে শালুকের সাথে দেখা করতে পারেনি। শান্তর গালে একটা চুমু দিয়ে শালুক চলে গেল পরীক্ষা দিতে। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কি গলাগলি শালুকের। সবার সাথে শালুকের ভালো সম্পর্ক ছিল। কতদিন পর সব চেনা মুখকে দেখছে শালুক। আনন্দে কান্না করে দিয়েছে সবাই। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। প্রশ্ন হাতে পেয়ে শালুক চমকে গেল। সবই তার কমন এসেছে। অনেক দিন পর শালুকের কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয় লাগছে। মনে মনে ধ্রুবকে অসংখ্য ধন্যবাদ জানালো শালুক। এই প্রথম শালুক ফুল মার্কস আনসার করেছে পরীক্ষায়। পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালুকের কিছুক্ষণ দেরি হলো। তারপর বাসার জন্য বের হয়ে আসতেই দেখলো পথে আদনান দাঁড়িয়ে আছে। বিরক্তিতে ঘৃণায় শালুকের ব্রু কুঁচকে গেল। আদনান কেন এসেছে এখানে?
শালুক নিজের পালপত্রে সব শক্ত করে ধরে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুটা সামনে এগোতেই আদনান পিছে নিল তার। শালুক দ্রুত পায়ে হাঁটতে লাগলো, কিন্তু আদনানের সাথে পেরে উঠল না। আদনান এগিয়ে এসে শালুকের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক জবাব দিল না। আদনান আবারও জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। আদনানের এবার রাগ উঠে গেল। শালুকের হাত টেনে ধরে বলল, ভাব দেখাচ্ছিস আমাকে? কথা বলছি কানে যাচ্ছে না? শালুক টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? রাস্তাঘাটে মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? ইপটিজিং করতে চলে আসেন? আদনানের ভীষণ হাসি পেল। হেসে দিয়ে বলল, আমাকে তুই চিনতে পারছিস না মনে হয়? এরকম করছিস কেন? আমার উপর রেগে আছিস? শালুক বলল, আপনি আমার কেউ হন? আপনাকে আমি চিনি? আপনার উপর রাগ করার প্রশ্ন আসছে কেন তাহলে? আদনান শালুককে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে শালুক। এরকম কিছু হবে আমি কখনো ভাবিনি। আমি তোকে কিছুতেই হারাতে চাইনি শালুক। কেউ না জানুক, আমার মন জানে আমি তোকে কতটা ভালোবাসি। শালুকের ভীষণ ঘেন্না লাগলো শুনে। কেমন সারা শরীর গিন গিন করে উঠেছে ওর আদনানের মুখে ভালোবাসার কথা শুনে। রাস্তার ওপর একদলা থুতু ছুঁড়ে ফেলে বলল, আপনি আর ভালোবাসা দুটোই বিপরীতমুখী। আপনার সাথে অন্তত ভালোবাসা শব্দ যায় না। আপনি একটা মারাত্মক লেভেলের অসভ্য ইতর স্বভাবের লোক। আদনান ব্যথিত চোখে তাকিয়ে বলল, সবাই আমাকে ভুল বুঝুক, আমার কোনো কষ্ট নেই, তাতে কোনো, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। আমার কথাটা শোন আগে, তারপর বুঝবি আমি কেন এরকম করতে বাধ্য হয়েছি। শালুকের বিরক্ত লাগলো। ভেবেছে বাড়িতে গিয়ে ধ্রুবকে কল দিয়ে জানাবে তার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, কিন্তু এখন আদনান যা শুরু করেছে তাড়াতাড়ি বাড়িতে যাবার উপায় নেই। আদনান শালুকের হাত টেনে ধরে বলল, তোর এই হাতটা আমার হাতে রাখতে চেয়েছি আজীবন আমি, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। তোকে আমি কতটা চাই শালুক, তুই জানিস না, কেউ বুঝবে না সেটা। শালুক হাঁটা শুরু করলো। আদনান মন খারাপ করে শালুকের পিছনে নিল। সুযোগ খুঁজে রাস্তায় কাউকে না পেয়ে শালুকের হাত টেনে ধরে পিছনে ফিরিয়ে কোমর চেপে ধরে বলল, একটাবার আমার কথা শুন শালুক, তারপর আমার সাথে এরকম রাগ করিস। ধ্রুবর কারণে আমাকে এসব করতে হয়েছে। আমি বাধ্য হয়ে এরকম কাজ করেছি। শালুকের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল আদনানের এই অসভ্যতা দেখে। কষে একটা থাপ্পড় বসালো আদনানের বাম গালে, তারপর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আর কোনোদিন আমার সামনে আসারও চেষ্টা করবি না তুই। আমার চরিত্রে তুই দাগ লাগানোর চেষ্টা করেছিস, আমাকে সবার কাছে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিস। আল্লাহ সহায় ছিল বলে আমার আল্লাহ আমার সম্মান রক্ষা করেছে। কোনোদিন যদি আবারও আমার সাথে কথা বলার চেষ্টা করিস, আজ এক গালে থাপ্পড় মেরেছি আমি, পরের বার আর আমার হাতের থাপ্পড় না। তোকে সাহায্য করার জন্য আমার হাজবেন্ড ধ্রুবই যথেষ্ট। তোর মতো নর্দমার কীটকে সে খুব ভালো করে সাহায্য করতে জানে। আর ধ্রুব নামে একটা কথাও বলার চেষ্টা করবি না, ওর নাম উচ্চারণ করার যোগ্যতা আর তোর নেই। শালুক আর থামলো না, দৌড়ে বাড়ির দিকে গেল। আদনান ঠায় দাঁড়িয়ে রইল সেখানে হতবিহ্বল হয়ে। শালুক তাকে থাপ্পড় দিয়েছে, তাকে তুই করে কথা বলেছে। সব কেমন অবিশ্বাস্য লাগছে আদনানের কাছে। এই কি সেই শালুক, নরম কোমল প্রাণ? সেই শালুক কোথায় আজ? এ তো স্বয়ং বিধ্বংসী নারী। এই কোমল হাত কাউকে এভাবে আঘাত করতে পারে, তা কখনো ভেবেছে আদনান? ধ্রুবর জন্য আর শালুকের হাতে থাপ্পড়ও খেতে হলো আদনানের। মাথা বউ বউ করে ঘুরতে লাগলো আদনানের। শালুক বাড়িতে এসে হাঁপাতে লাগলো। বাকিটা পথ আর সে দৌড় বন্ধ করেনি। আতিফা বেগম এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? শালুক পানি খেয়ে বলল, কিছু না চাচি। দ্রুত পায়ে হেঁটে এসেছি তো তাই। আদিবা বেগম আর কিছু না জিজ্ঞেস করে বললেন, যা কাপড় পাল্টে আয়, আমি ভাত বাড়ছি। শালুক নিজের রুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে গোসল করে নিল। গোসল করতে গিয়ে শালুকের মনে হলো তার সারা শরীর আদনানের ছোঁয়ায় অপবিত্র হয়ে গেছে যেন। বাথরুমের ঝর্ণার পানির সাথে গড়িয়ে পড়ল শালুকের চোখের কয়েক ফোঁটা অশ্রুজল। শালুক জানে সারা পৃথিবীর সাবান দিয়ে ধুয়েও এই ছোঁয়া মুছতে পারবে না। ধ্রুবর ভালোবাসার ছোঁয়া পেলেই এই অপবিত্র ছোঁয়া বিলীন হয়ে যাবে দেহ থেকে। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল। ধ্রুবকে ভীষণ মনে পড়তে লাগলো। কি করছে এখন ধ্রুব? শালুকের কথা কি তার মনে পড়েছে? সেও কি শালুকের মতো বিরহে পড়ছে?
গোসল করে শালুক একটা হলুদ জামা পরে নিল। ধ্রুব গতকাল নামাজ পড়তে বের হয়ে শালুকের জন্য অনেক কিছু কিনে দিয়েছেন। শালুক এখনো ব্যাগগুলো খুলেও দেখেনি। জামা কাপড়ের ব্যাগ খুলতেই দেখলো উপরে এই জামা। আর শালুক জানে এটাও ধ্রুব গতকাল কিনে এনেছে। ব্যাগ দুটো খুললে আরো অনেক কিছু দেখা যাবে। শালুক ঠিক করলো এগুলো এখন খুলবে না, রাতে একা একা সব খুলে দেখবে। হলুদ সাদা জামা পরে শালুক নিচে নামতে আদনানের মুখোমুখি হলো। পাশ কাটিয়ে শালুক চলে গেল। আদনান পিছনে ফিরে তাকালো আবারও শালুকের দিকে। শালুক আগের চাইতে বেশ সুন্দরী হয়েছে, গায়ের রং আরো উজ্জ্বল হয়েছে, ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ছে। কি সুন্দর সেই দৃশ্য! ধ্রুবর কপালের কথা ভেবে আদনানের আরো ঈর্ষা হলো। প্রতিদিন ধ্রুব শালুকের এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় নিশ্চয়ই ধ্রুব তখন। আদনান নিজেই তো এই সামান্য একটু তো দগ্ধ হয়ে যাচ্ছে, তাহলে ধ্রুব কি করে? শালুক তো তার স্ত্রী। পর মুহূর্তের লজ্জা পেল আদনান, নিজেকে নিজে সামলে নিজের রুমে চলে গেল। খেতে বসে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুব তখন খেতে বসেছে। শালুক জিজ্ঞেস করলো, কি দিয়ে খাচ্ছেন আপনি? ধ্রুব সামনে রাখা ডাল আর সবজির দিকে তাকিয়ে বলে, আমার প্রিয় তরকারি দিয়ে খাচ্ছি শালুক। তুমি? শালুক বলল, ইলিশ মাছের ডিম, কষা মাংস, ডাল। আপনার কথা ভীষণ মনে পড়ছে। কষা মাংস না আপনার ভীষণ প্রিয়? এই খাবারটা আমার খেতে ইচ্ছে করছে না আপনাকে ছাড়া। ধ্রুব হাসলো। ধ্রুবর হাসির শব্দ হয় না, ঠোঁট টিপে কি সুন্দর করে হাসে সে। তবুও শালুক বুঝতে পারলো ধ্রুব হাসছে। ধ্রুব বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী না শালুক? আমার 50% তুমি। তুমি খেলেই আমার মন ভরে যাবে। সব কিছুতে পেট ভরতে হয় না, মন ভরলেই মানুষ সুখ পায়। সেই সুখ পেট ভরে খেলেও পাওয়া যায় না। এই যে তুমি আমার কথা ভাবছ, খেতে গিয়ে আমাকে মনে করছো, এর চাইতে সুখের কথা আমার জন্য দ্বিতীয় কিছু নেই শালুক। শালুক মলিন হাসলো, এরপর বলল, আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে জানেন। একটা ওয়ার্ডও কারো থেকে দেখে লিখতে হয়নি, সবাই কমন এসেছে। ধ্রুব খুশি হয়ে গেলে শুনে শুক্রিয়া আদায় করলো আল্লাহর কাছে। আল্লাহ তোর যেন সব পরীক্ষা এরকম ভালো হয়। শালুক বলল, আপনি হঠাৎ করে আমাকে তুমি করে বলছেন, বুঝতে পারছেন? ধ্রুব হেসে ফেললো। সে ইচ্ছে করে শালুককে তুমি করে বলছে। রাতে সবার সামনে শালুককে তুই করে বললে সবাই ভাবতো হয়তো ওরা এখনো কেউ কাউকে ওভাবে মেনে নেয়নি। একবার তুমি বলার পর আর তুই বলতে ইচ্ছে করছে না। ধ্রুব কেল কেটে দিল। শালুক খেয়ে শাপলার কাছে গেল। তারপর শাপলার কাছে আদনানের ব্যাপারটা শেয়ার করলো। শাপলা অবাক হলো আদনানের এই বহুরূপ দেখে। এই লোকটা কি পাগল নাকি? এই আশাকে বিয়ে করতে চাচ্ছে, আবার শালুককে বলছে ভালোবাসে। মাথা কি এলোমেলো হয়ে গেল নাকি আশাকে হারিয়ে? সাফলা ঠিক করলো এসব ধ্রুবভাইকে জানাবে। সে শালুকের অজান্তে, নয়তো আদনান পরে যদি আরো সমস্যা করে। ধ্রুবর মন বিক্ষিপ্ত হয়ে আছে। একটু আগে শাপলা কল দিয়েছে শালুকের ফোন থেকে। আদনান যা যা করেছে সব বলেছে শাপলা ধ্রুবকে। তারপর থেকে ধ্রুবর মন মেজাজ বিগড়ে আছে। রাগ হয়েছে সপ্তমে, অযথায় মাথা গরম হচ্ছে। এই শীতের দিনও ধ্রুবের শরীর থেকে ঘাম বের হচ্ছে। যা নিয়ে ধ্রুব চিন্তায় ছিল তাই হচ্ছে। নিজেকে শান্ত করার চেষ্টা করলো ধ্রুব। এরকম অযথায় রাগে ফুসফুস করার স্বভাব ধ্রুবর নেই। ধ্রুব মাথা ঠান্ডা রেখে কাজ করার মানুষ। এই মুহূর্তে অতিরিক্ত রাগ ধ্রুবকে ভাবিয়ে তুলছে। সে কি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে? ধ্রুবর দাদি বলতেন, অতিরিক্ত রাগ হলেন যাতে মাটির দিকে তাকিয়ে থাকে, তাহলে রাগ মাটি হয়ে যাবে। আর নয়তো ফানির দিকে তাকিয়ে থাকতেন, যাতে রাগ পানি হয়ে যাবে। এই বিশাল শপিং মলে 2 তলার ওই শোরুমে সৌদিত কোনো মাটি নেই, আর না আছে ওভাবে দেখার মতো কোনো পানি। বোতলের পানির দিকে তাকিয়ে রাগ কমানোর কোনো উপায় পেল না। ফ্লোরে শুয়ে ধ্রুব 100 থেকে উল্টো দিকে কাউন্ট করতে শুরু করলো। তেইশে এসে ধ্রুব অনুভব করতে পারলো তার রাগ কমেছে, তবুও খানিকটা মনোকষ্ট রয়ে গেল। শালুক কেন তার কাছে এই ব্যাপারটা লুকিয়ে গেছে এই ভেবে বুঝতে পারলো না ধ্রুব শালুকের এই ব্যাপারটা। শোরুম থেকে বের হয়ে ধ্রুব টিউশনিতে গেল। 2টা টিউশনি শেষ করে শেষ টিউশনিতে যাবার সময় ধ্রুবর কেমন ইতস্ত বোধ হলো। এই টিউশনিটা ধ্রুবর কাছে কেমন যেন লাগে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া একটা মেয়েকে পড়ায় ধ্রুব। ফিন্যান্স আর অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট। সপ্তাহে 3 দিন ফিন্যান্স, 3 দিন অ্যাকাউন্টিং। মাসে 10,000 টাকা বেতন। কিন্তু ছাত্রীর আচার ব্যবহার কিছুদিন ধরে ধ্রুবর কাছে সুবিধাজনক লাগছে না।
ধ্রুব বাসার বাহিরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল, তারপর মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বাসায় প্রবেশ করলো। তার ছাত্রী চেয়ারেই বসেছিল, যেন ধ্রুবর প্রতীক্ষা করছে বসে বসে। ধ্রুব বসতে বসতে আর চোখে তাকালো। মোটা করে চোখে কাজল দিয়েছে মেয়েটা, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক, কানে নীল দুল পড়েছে নীল জামার সাথে ম্যাচিং করে। ধ্রুব একটা হতাশা দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটার হাবভাব সুবিধাজনক লাগছে না বলে ধ্রুব প্রথমেই বলে দিয়েছিল সে বিবাহিত, কিন্তু মেয়েটার মধ্যে তার জন্য ভ্রুক্ষেপ নেই। ধ্রুব গম্ভীর মুখে বলল, গতকাল যার থেকে অবস্থার বিবরণী করতে দিয়েছিলাম, আগে ওটা দেখাও। ধ্রুব ছাত্রীর নাম নিশা। নিশা খাতা বের করে বলল, স্যার আমার দিকে তাকান। ধ্রুব খাতার দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তাকানোর কি আছে? তোমার দিকে তাকিয়ে থাকার জন্য তো আমাকে মাস শেষে 10,000 টাকা দেওয়া হয় না। টাকা দেওয়া হয় তোমাকে তোমার লেখাপড়ার দিকে তাকানোর জন্য। তাই নিজের সাজগোজ বন্ধ করে মন দিয়ে নিজের মেধাকে সাজাও, পড়ালেখায় মন দাও। নিশা ফিসফিস করে বলল, মন তো স্যার আপনার কাছে থাকে, আপনার কাছে থাকে। ধ্রুব শুনতে পেল কথাটা, কিন্তু জবাব দিল না, না শোনার ভান করে রইল। নিশা আবারও বলল, আমার দিকে তাকালে আজকে আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন। আজকে আমাকে অন্যরকম লাগছে, সেটা দেখতে পাবেন। ধ্রুব না তাকিয়ে বলল, কেন? তোমাকে আজকে মাথায় শিং গজিয়েছে নাকি? বাজে কথা বন্ধ করো। তোমার অঙ্ক মিলেনি, কোনটা কোথায় বসবে তুমি সেটাই এখনো বুঝতে পারছো না। আয় ব্যয় সব গুলিয়ে ফেলেছ। নিশা করুণ সুরে বলল, আমার মাথাটাই তো গুলিয়ে গেছে স্যার, অঙ্ক মিলবে কিভাবে? ধ্রুব আবারও খাতায় আর্থিক অবস্থার বিবরণী ঘরে রাখলাম। তারপর নিশার দিকে খাতে এগিয়ে দিয়ে বলল, শুরু করো আবার। যে এন্ট্রি বুঝবে না আমাকে জিজ্ঞেস করবে। নিশা ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আগে এটা বুঝেন কিভাবে কারো মনে এন্ট্রি নেওয়া যায়। ধ্রুবর ভীষণ রাগ হলো, ধমকে বলল, পাজলামি করতে বসেছো তুমি? আমাকে জোকার মনে হয় তোমার, নাকি তামাশা করতে ভালো লাগছে? নেক্সট টাইম যদি তোমার এরকম ব্যবহার দেখি, তবে আমি তোমার আম্মুকে ভুলে যাব। আমার পক্ষে তোমাকে পড়ানো সম্ভব না। অন্য টিচার রাখতে, বেয়াদব স্টুডেন্ট আমার চাই না। কথাটা নিশার কলিজায় লাগলো, ধ্রুবর এই কথাগুলো। ধ্রুব কেন বুঝতে পারছে না নিশা তাকে ভালোবাসে? শুধুমাত্র ধ্রুবর জন্যই তো নিশা পড়ানোর টাইম হবার আগেই টেবিলে এসে বসে থাকে, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখে। আর ধ্রুব কিনে নিশার থেকে নিস্তার পেতে নিজেকে বিবাহিত বলে দাবি করছে। নিশা ভেবে পায় না সে দেখতে কি এতই খারাপ। নিশাকে অঙ্ক করতে দিয়ে ধ্রুব শালুককে কল দিল। শালুক তখন বাংলা দ্বিতীয় পত্র নিয়ে বসেছে। ধ্রুবর কল্পে অবাক হলো, এই সময় ধ্রুব তো কখনো কল দেয় না, আজ কি হলো হঠাৎ? তড়িঘড়ি করে শালুক কল রিসিভ করলো। ধ্রুব যথাসম্ভব মধুর সুরে বলল, কি করছো? খেয়েছো তুমি? শালুক জবাব দিল, পড়া শেষ করে খাবেন। তারপর জিজ্ঞেস করলো, এই সময় তো কল দেন না, আজকে হঠাৎ কি হলো? ধ্রুব নিশাকে শুনিয়ে শুনিয়ে বলল, এই সময় তো আমার বউটা আমার কাছে থাকতো বাসায়, তাই কল দিতাম না। কারণ বাসায় গেলে তোমাকে দেখব, আজকে তো তুমি নেই, তাই খুব মিস করছিলাম, এজন্য কল দিয়েছি। আজ তো বাসায় গেলে দেখবো বাসা পাকা। শালুকের কেমন যেন ভালো লাগলো ধ্রুবর এই কথাগুলো, কেমন হৃদয় প্রশান্ত করে দিচ্ছিল। ধ্রুবর কল রেখে দিল। নিশা কান পেতে শুনল সবটা, তবু ওর বিশ্বাস হলো না। নিশার মনে হলো এই সব ধ্রুবর প্ল্যান, কাউকে আগেই বলে রেখেছিল হয়তো, তাই নিশাকে সরানোর জন্য এরকম করছে ধ্রুব। চুপচাপ নিশা অঙ্ক করে গেল, ধ্রুবকে একটা এন্ট্রিও জিজ্ঞেস করলো না। অঙ্ক দেখতে গিয়ে ধ্রুব টের পেল নিশা ফুপিয়ে কাঁদছে। আর মজার ব্যাপার হলো অঙ্কে এবার ঠিকঠাক মিলে গেছে। ধ্রুব ভেবে ফেল না নিশার এই কান্নার কারণ কি, তবে এটুকু বুঝতে পারলো এই টিউশনেই ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই। এসব কেলেঙ্কারিতে ধ্রুব কিছুতেই জড়াতে চায় না। আর এই ষোড়শীকে বুঝানোর সাধ্য তার নেই। নিজের বউয়ের চিন্তা করবে নাকি অন্য মেয়েকে নিয়ে ভাববে সে। বাকি সময়ে ধ্রুব আরো দুটো অঙ্ক করালো। নিশা একটা কথাও বলল না ধ্রুবর সাথে। নিশা ভেবেছিল ধ্রুব একটা বার হলেও জিজ্ঞেস করবে নিশাকে কেন চুপ করে আছে।
কিন্তু নিশার ভাবনা ভুল করে দিয়ে ধ্রুব প্রশ্ন করেনি। সময় শেষ হতেই ধ্রুব উঠে চলে গেল। পড়ার টেবিলে নিশা কান্নায় ভেঙে পড়ল। নাকের জল, চোখের জল একাকার হয়ে গেল নিশার। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে নিশা, যা চেয়েছে তাই পেয়েছে। এজন্য সব কিছুতে জিতে যাওয়ার একটা মানসিকতা নিশার মধ্যে প্রবল। সব সময় আত্মীয় স্বজন, কাজিনদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি নিশার। কেননা নিশার বাবার অনেক টাকার মালিক, তার একমাত্র উত্তরাধিকারী নিশা। তার উপর নিশা বেশ সুন্দরী। সব দিক মিলিয়ে সবখানে নিশা দেখেছে সবাই তাকে খুব প্রাধান্য দেয়। কিন্তু এই একটা জায়গায় একজন মানুষের কাছে নিশা হেরে যাবে, তা নিশার ভাবনাতে ছিল না কখনোই। ক্লাস 7 থেকে বেশ কয়েকজন প্রাইভেট টিচার চেঞ্জ করেছে নিশা। পড়াতে পড়াতে সবাই নিশাকে ভালোবেসে ফেলত। এর থেকে নিশার মধ্যে এক ধরনের অহংকার বোধ জন্ম নিল। সে ভেবেই নিল এরকমটাই হতে হবে। কিন্তু অন্যদের চাইতে এরকম হওয়ায় নিশার মনে জায়গা করে নিয়েছে। স্বপ্নের পুরুষ হিসেবে নিশা যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মেধাবী, শ্যামলা, লম্বা ছেলে পছন্দ করে, ধ্রুবর মধ্যে তার সবটাই আছে। নিশা কিছুতেই দীপুর নেশা থেকে নিজেকে বের করে আনতে পারছে না। উল্টো দুপুরে কাঠখোট্টা ব্যবহারে নিশা আরো প্রেমে পড়ে যাচ্ছে, অথচ এই মানুষটা কিছুতেই বুঝতে চায় না ওকে। ধ্রুব বাসায় ফিরে শটান হয়ে শুয়ে পড়লো। আজ আর রান্না করতে ইচ্ছে করে না, একা একা খেতে ইচ্ছে করে না। পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একটা মানুষের অনুপস্থিতিতে এই বাসাটাও বুঝে গেছে। ধ্রুবর বুকের ভেতর ভীষণ জ্বালাপড়া অনুভূতি টের পাচ্ছে ধ্রুব। কেন এত অন্তর পুড়ে যাচ্ছে? কেন শালুক এভাবে হৃদয়ে আসন গেড়ে বসেছে? আজ যে শালুক কাছে নেই, অথচ ধ্রুব এই সামান্য বিরহ সহ্য করতে পারছে না। শালুক পড়া শেষ করে খেতে গেল। আদনান অপেক্ষা করেছিল কখন শালুক খেতে যাবে। শালুক খেতে বসে 2 লোকমা খেয়েছে। সেই সময় আদনান খেলো ভাত খেতে। মাকে ডেকে ভাত দিতে বলল। শালুক বুঝতে পারলো আদনান ইচ্ছে করে এ সময় এসেছে। ভাতের প্লেট নিয়ে শালুক দাদার রুমে চলে গেল। আদনান বুক ভরা ব্যথা নিয়ে তাকিয়ে রইল। শালুক কেমন করে তাকে ইগনোর করে যাচ্ছে। এত ভাব কি সবে হলো শালুকের? নাকি ধ্রুবর সাথে থাকতে থাকতে শালুকে এরকম হয়ে গেছে? খাওয়ার পর দাদির রুমে বসে সবাই মিকে কিছুক্ষণ গল্প গুজব করলো। রাতে শালুক ঠিক করলো আজকে নিজের রুমে ঘুমাবে। ধ্রুব কি কি রেখেছে ব্যাগে এসব দেখবে। রুমে গিয়ে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুব ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। গত রাত জার্নি শেষ করে বাসায় এসে 2 ঘন্টাও ঘুমাতে পারেনি। বের হয়ে যেতে হয়েছিল জীবিকার তাগিদে। সারাদিন খাটাখাটনি শেষে আজ বিছানায় পিঠ দিয়ে শালুককে ভাবতে ভাবতেই ধ্রুব ঘুমিয়ে পড়ল। শালুক যখন ধ্রুবকে কল দিয়েছে তখন রাত 12:15। শালুক ফোন রেখে দিয়ে সবেমাত্র ব্যাগ খুলছে। এ সময় দরজায় টোকা পড়ল। শাপলা ভেবে শালুক দরজা খুলতে দেখলো আদনান দাঁড়িয়ে আছে। শালুককে কথা বলার সুযোগ না দিয়ে আদনান মুখ চেপে ধরে দরজা বন্ধ করে দিল। শালুক হাত দিয়ে খামচে ধরে রেখেছে আদনানের হাত। পা দিয়ে পিছন থেকে লাথি দিচ্ছে, কিন্তু আদনান শালুকের মুখ ছাড়ছে না। পিস পিস করে বলতে লাগলো, তোকে আর শুনতেই হবে আমার কথা, নয়তো আমি শান্তি পাবো না। তুই আমার, শুধু আমার হবার কথা ছিল। আমি তো তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই আশাকে বিয়ে করতে চেয়েছি। মাঝখান থেকে ধ্রুবের সব ঝামেলা পাকালো। শালুক খুব জোরে আদনানের হাঁটুতে একটা লাথি দিল। প্রচন্ড ব্যথা পেল আদনান, তবুও শালুকের মুখ ছাড়ল না। শালুককে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে আদনান বলল, একটু আমার কথা শোন শালুক, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সত্যি ভালোবেসেছি। আমি মনে হয় পাগল হয়ে যাব শালুক তোর বিরহে। আমি সব শেষ করে দিব শালুক, সবাইকে শেষ করে দিব। সবার আগে ধ্রুবকে শেষ করে দিব। তোকে আমি একবার হারিয়েছি, আর হারাতে চাই না। বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখবো। ধ্রুবর ঘুম ভেঙে গেল হঠাৎ করে। বুকের ভেতরে কেমন কেঁপে উঠল ঘুমের মধ্যে। তড়াক করে ধ্রুব লাফিয়ে উঠে বসলো বিছানায়। শীত লাগছে, অথচ সে গায়ে কম্বল দেয়নি। এজন্যই কি ঘুম ভেঙে গেছে? ভেবে ফেল না ধ্রুব। ফোন চেক করে দেখে আধা ঘন্টা আগে শালুক কল দিয়েছে। ধ্রুব কল ব্যাক করলো শালুককে। রিং হতে থাকলো, কিন্তু শালুক রিসিভ করতে পারলো না। ধ্রুবর কল দেখে আদনানের মাথা খারাপ হয়ে গেল যেন। আদনান শালুককে টেনে নিয়ে এগিয়ে
গিয়ে এক হাতে শালুকের মুখ চেপে ধরে ধ্রুবর কল কেটে দিল। কল কেটে দেয় ধ্রুব 2 মিনিট অপেক্ষা করলো শালুকের কল ব্যাক করার। কল না পেয়ে আবারও কল দিল। আদনান বিরক্ত হয়ে কল আবারও কেটে দিল। এরপর ফোন অফ করে দিল। ধ্রুব হতবাক হলো শালুকের ফোন বন্ধ পেয়ে। কথা না বলে শালুক তো ফোন রেখে দেওয়ার মানুষ না। তারপর এখন কিনা ধ্রুবর কল কেটে দিয়ে সে ফোনের সুইচ অফ করে দিয়েছে। ধ্রুবর বুকের ভেতর জ্বলতে লাগলো। কি হয়েছে শালুকে? শাপলার ফোন নেই, যে শাপলাকে কল দিবে। উপায় না পেয়ে ধ্রুব দাদাকে কল দিল। কেন জানি তার বুকের ভেতর খসখস করছে একটা সন্দেহ। নুরুল ইসলাম সাহেব এত রাতে নাতির কল পেয়ে অবাক হলেন। ধ্রুব সোজা বলল, দাদা এখনই উপরে যান, শালুকের সাথে আমার এই মুহূর্তে কথা বলতেই হবে। চশমা চোখে দিয়ে ধ্রুবর দাদা ফোন নিয়ে উপরে গেল। প্রথমে শাপলার রুমে দরজায় নক করলো। ঘুম থেকে জেগে শাপলা দরজা খুলে দাদাকে দেখে অবাক হয়ে গেল। হাই তুলতে তুলতে বলল, কি হয়েছে দাদা? দাদা জিজ্ঞেস করলেন, শালুক কই? ধ্রুব কল দিয়েছে কথা বলতে। শাপলা আর মোড়া ভেঙে বলল, ও তো আজকে ওর রুমে শুয়েছে, আমি ডাকছি, চলেন। ধ্রুব লাইনে থেকে সব শুনতে লাগলো। বুকের ভিতর দুকপুক করতে লাগলো ধ্রুব। শাপলা কয়েকবার শালুককে ডাকলো, কিন্তু শালুক জবাব দিতে পারল না। আদনান শক্ত করে 2 হাতে শালুকের মুখ চেপে ধরে রেখেছে। উপায় নিয়ে পেয়ে শালুক লাথি দিয়ে টুলুর উপর থেকে গ্লাস ফেলে দিল। জনজন শব্দ তুলে কিছু ভেঙে যাবার শব্দ শুনে শালুকের দাদাও এবার ডাকতে লাগলেন, কিন্তু কেউ দরজা খুলছে না। আদনান ঘামতে লাগলো, সেই সাথে সমানে শালুক তাকে খামচি দিচ্ছে। শালুকের জবাব না পেয়ে দাদা বললেন, ও মনে হয় ঘুমাই গেছে ধ্রুব। ধ্রুব কঠোর স্বরে বলল, না দাদা, ও জেগে আছে। একটু আগে আমি কল দিয়েছিলাম, আমার কল ও কেটে দিয়েছে। আপনি দরজা ভাঙার ব্যবস্থা করেন, যদি শালুক দরজা না খোলে। এক্ষুনি দাদা, দেরি করবেন না। শালুকের দাদা কিছুই বুঝতে পারছেন না কি করবেন। জোরে জোরে শালুককে ডাকতে লাগলেন। বাহিরে চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল। একে একে সবাই রুম থেকে বের হয়ে শালুকের রুমের সামনে জড়ো হলো। শালুকের বাবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বা? নুরুল ইসলাম সাহেব বিমর্ষ বদলে ছেলের দিকে তাকিয়ে বললেন, বুঝতেছি না রে বাবা। ধ্রুব কল দিল শালুকের সাথে কথা বলবে, ফোন নিয়ে যেতে। আমার আগে শালুককে কল দিয়েছে, শালুক নাকি কল কেটে দিয়েছে, রিসিভ করেনি। ওর এজন্য চিন্তা হচ্ছে। এখনো লাইনে আছে ধ্রুব। নুরুল ইসলাম সাহেব ফোন কানে নিয়ে বললেন, দরজা তো খোলে না শালুক। ধ্রুব বলল, দরজা ভাঙার ব্যবস্থা করেন দাদা, বড় চাচিকে বলেন গিয়ে দেখে আসতে। আদনান কোথায়? নুরুল ইসলাম সাহেব বড় পুত্রবধূকে তাই বললেন। আদিবা বেগম উদ্ভ্রান্তের মতো ছেলের রুমে ছুটে গেলেন। মনে মনে আল্লাহকে বলতে লাগলেন, ছেলে যাতে রুমে থাকে, আর যাতে কোনো কেলেঙ্কারি না ঘটে। তার আশা বিতা হলো। গিয়ে দেখেন রুমে কেউ নেই। তিনি পাগলের মতো হয়ে গেলেন। বাহিরে এসে বললেন, আদনান তো রুমে নেই। সেলিম সাহেব সাথে সাথে ছেলের ফোনে কল দিলেন। শালুকের রুমের ভেতর থেকে ফোন বেজে উঠল। আদনান নিজেও দিশেহারা হয়ে গেছে। এই অবস্থায় সবাই যেভাবে এসে পড়বে তা তার ভাবনাতেও ছিল না। সে তো এসেছিল শুধুমাত্র শালুকের ভুল ভাঙাতে। ভয়ে আদনান দরজা খুলতে গেল না, শালুকের মুখও ছাড়ল না। এতক্ষণ ধরে দস্তাদস্তি করে শালুকের শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গেল, নিস্তেজ হয়ে গেল শালুক। তার উপর মনে হয় ভয় কাজ করছে ধ্রুবকে নিয়ে। ধ্রুব যদি তাকে ভুল বুঝে তাহলে শালুক কি করবে? এমনিতে তো ধ্রুব জানে শালুক আগে আদনানকে পছন্দ করত। ধ্রুব যদি কখনো ভাবে শালুকের মানসিকতা এখনো আগের মতো আছে। বুকের ভেতর হাতুড়ি ফেটা করতে লাগলো শালুকের। ইচ্ছে করলো এক ছুটে পালিয়ে যায় ধ্রুবর কাছে। ধ্রুবর বুকে আছড়ে পড়ে। বাহিরে দরজার ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আদনান স্থানুর মতো দাঁড়িয়ে আছে, শালুকের মুখ চেপে ধরে। শালুক তো তেমনি দাঁড়িয়ে আছে। দুজনেই মনে এরকম ভয়। শালুকের মনে হচ্ছে এসব স্বপ্ন দেখছে সে, একটু পরেই তার ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠলে দেখবে সব ঠিকঠাক, কিন্তু শালুকের ভুল ভেঙে গেল যখন দরজা খুলে সবাই শালুকের রুমে প্রবেশ করলো। দুজনেই এই অবস্থায় দেখে সেলিম সাহেব ছুটে এসে আদনানের হাত থেকে শালুককে ছাড়িয়ে দিলেন। শালুকের বাবা মা এসে শালুককে জড়িয়ে ধরল। সারা শরীর টলছে শালুকের, নিজেকে ভীষণ দুর্বল মনে হচ্ছে। বাবা মায়ের গায়ের উপরে শালুক ঢলে পড়ল। আদিবা বেগম মাথা হেঁট হয়ে গেল ছেলের এই অসভ্যতা দেখে। সেলিম সাহেব আদনানের গালে কয়েকটা থাপ্পড় বসালেন। আদনান নীরবে সব সহ্য করে গেল। তবুও তার মনে একটাই কষ্ট রয়ে গেল, সে শালুককে কিছুই বুঝিয়ে বলতে পারেনি, শালুকের ভুল ভাঙাতে পারেনি। ওপাশ থেকে ধ্রুবের বেদনার্ত গলার স্বর শোনা গেল। ধ্রুব দাদাকে জিজ্ঞেস করলো, আমার শালুক কই দাদা?
ও কেমন আছে? কাঁপা কাঁপা গলায় তিনি উত্তর দিলেন, শালুক অজ্ঞান হয়ে গেছে ধ্রুব। ধ্রুব ফোন রেখে দিল। নুরুল ইসলাম সাহেবের চোখে জল চলে এলো। এই বয়সে এসে নিজের নাতির এত বেহায়াপনা দেখবে কখনো ভেবেছেন তিনি? আদনান তার বড় নাতি, সবার বড় আদনান। কত আদরের ছিল এই নাতিন। দাদার হাত ধরে ঘুরে বেড়াতো, দাদার কাঁধে ছড়ে বাজারে চলে যেত। প্রথম নাতি হিসেবে, পরিবারের প্রথম সন্তান হিসেবে আদনান সবার অনেক ভালোবাসা স্নেহ পেয়েছে। সেই স্নেহ এখন আছে বলেই তো সেদিন এত বড় ঘটনা ঘটানোর পরেও কেউ আদনানকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেয়নি। সকালবেলা শালুক নিজেকে মায়ের পাশে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। ঘড়িতে তখন 7:30 বাজে। হাসনা বেগম তো এতক্ষণ বিছানায় থাকার মানুষ না, তবে এখনো শুয়ে আছে যে এখানে। শাপলা বসে আছে মায়ের পায়ের পাশে। শালুক বের হতে গেলে হাসনা বেগম ডেকে বললেন, আগে ধ্রুবর সাথে কথা বল কল দিয়ে। শালুকের অন্তরাত্মা শুকিয়ে গেল শুনে। ধ্রুবর সাথে কথা বলবে কিভাবে সে? ধ্রুব কি তাকে বিশ্বাস করবে? যদি তাকে মিথ্যাভাবী ভাবে ধ্রুব, শালুক সেই আঘাত কিভাবে সহ্য করবে? ভয়ে শালুক ধ্রুবকে কল দিল না, চুপচাপ বসে রইল জানালার পাশে। কিছুক্ষণ পরেই শালুকের বাবা এলেন রুমে শান্তকে নিয়ে। শান্ত আজ সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে। পাশে মাকে না দেখে অস্বাভাবিক আচরণ করছিল। স্ত্রীকে শুয়ে থাকতে দেখে ফয়েজ আহমেদ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? আজ রান্নাঘরে গেলে না যে? হাসনা বেগম বিছানায় উঠে বসলেন, কড়া স্বরে বললেন, কেন? একদিন বান্দিগিরি করছি না বলে কি বুকের ভেতর খসখস করছে নাকি? বিয়ে করে তো বউ আনুনি, বান্দি এনেছ। 24 ঘন্টা 7 দিন যে চরকির মতো ঘুরে আত্মসম্মানহীন এক নারী আমি। নিজেকে নিজের ঘেন্না হয় আজ। ফয়েজ আহমেদ কিছুই বুঝতে পারলেন না। শান্ত কান্না করে বলল, নাস্তা দাও, খাবো। হাসনা বেগম এক অপ্রত্যাশিত কাজ করে ফেললেন, ছেলের গালে একটা চড় মারলেন। শাপলা শালুকার বাবা হতভম্ব হয়ে গেল হাসনা বেগমের এই ব্যবহার দেখে। শান্ত দিঘির জলের মতো নীরব থাকা এই মানুষটা আজ এত রেগে আছে কেন? হাসনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, কোনো দিন এই চিন্তা মাথায়ও আনিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে। তুমি এই মুহূর্তে আব্বাকে গিয়ে বলবে আমরা আলাদা হয়ে যেতে চাই। এই এক ছাদের নিচে আমি আমার মেয়েদের নিয়ে কিছুতেই থাকবো না। আমার ফুলের মতন নিষ্পাপ মেয়েটার জীবন শেষ হয়ে গেছে। আমার আরেকটা মেয়ের জীবন এখানে থেকে কোনো বিপদে পড়ুক আমি চাই না। এই বাড়িতে আমি আর থাকবো না যতক্ষণ না তুমি আমাদের নিয়ে বাড়ি ছেড়ে বের হবে। আমি এবং আমার সন্তানেরা কেউই এক গ্লাস পানিও মুখে দিব না এই বাড়ির। ফয়েজ আহমেদের মাথা বনবন করে ঘুরতে লাগলো। কি বলছে হাসনা এসব? উঠে দাঁড়িয়ে তিনি বললেন, পাগল হয়ে গেছো তুমি? কি বলছো বুঝতে পারছো? তুমি নিজে থাকতে পারবে কখনো? সংসার, শ্বশুর শাশুড়ি, ননদ যাই ছেড়ে বাবার বাড়ি গিয়ে তুমি 2 দিনের বেশি 3 দিন কখনো থাকতে পারোনি। সব সময় বলতে এদের ছাড়া তোমার দম বন্ধ লাগে। সেই মানুষ কিভাবে এসব বলছো? হাসনা বেগম শান্ত স্বরে বললেন, তখন আমি জানতাম না আদর যত্ন করে কালসাপ পুষছি, যে কিনা আমার মেয়েদের উপর সবল দিবে। একেবারে সে আমার মেয়ের চরিত্রে দাগ লাগাতে পারেনি, এজন্য আবারও চেষ্টা করেছে। আজও যখন পারেনি আবারও চেষ্টা করবে সে। আমি আর এরকম কিছু চাই না আমার মেয়েদের জীবনে। তোমার যদি মেয়েদের জন্য কোনো চিন্তা না থাকে তবে তুমি থাকো এখানে। আমি ওদের 3 জনকে নিয়ে বের হয়ে যাব এক কাপড়ে। ফয়েজ আহমেদ দিশেহারা হয়ে গেলেন। তার মাথায় কিছুই আসছে না। স্ত্রী যা বলছেন তা কোনো দিক থেকে ভুল না, কিন্তু এভাবে যৌথ পরিবার থেকে চলে যাওয়া তাও তার মন মানছে না। ফয়েজ আহমেদ বের হয়ে যেতে হাসনা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। শালুক মায়ের সামনে গিয়ে বলল, কেন এরকম করছো মা? তুমি কি পারবে থাকতে? হাসনা বেগম কান্নার জন্য কথা বলতে পারলেন না। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমার 20 বছর ধরে সাজানো সংসার, মায়া মমতা ভালোবাসা দিয়ে সাজিয়েছি 3 জন মিলে। কখনো ওদের যা ভাবিনি, বোন ভেবেছি, ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো ভেবেছি। আজ সব ছেড়ে যাবার কথা বলছি কি অল্প কষ্টে? আমার মেয়েদের এরকম একটা পরিবেশ আমি আর রাখতে চাই না। এখানে থাকলে ধ্রুব কিছুতেই আর শালুককে আসতে দিবে না এই বাড়িতে। আমি চিনি ধ্রুবকে। যেখানে একবার তার অসম্মান হবে সেখানে সে দ্বিতীয়বার আর আসবে না। আজকে এই ঘটনার পর ধ্রুব কিছুতেই আর আসবে না এই বাড়িতে। শালুককেও আসতে দিবে না। বাকিটা জীবন আমার মেয়েকে এভাবে থাকতে হবে। আজ শালুকের সাথে এরকম করেছে, পরের বার যে শাপলার সাথে এরকম হবে না, কে নিশ্চয়তা দিবে?
ফয়েজ আহমেদ নিচে গিয়ে বাবাকে ডাকলেন। তিনি নিজেও বুঝছেন এটা এই বাড়িতে থাকলে শালুককে আর এই জীবনের জন্য দেখবে না। ধ্রুব কখনোই শালুককে এখানে পাঠাবে না। সব ভেবে ফয়েজ আহমেদ বাবাকে বললেন আজকে এই মুহূর্তে তিনি স্ত্রী সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যেতে চান। নুরুল ইসলাম সাহেব নরম সুরে বললেন, বেশ, যা তোমাদের ভালো মনে হয় তাই করো। যদি মনে হয় আমার নাতনিদের জন্য এতেই ভালো হবে, তবে আমি তোমাদের কিছুতেই বাধা দিব না। আদিবা বেগম কাপে চা ডালতে ডালতে সব শুনলেন। তার হাত পা কাঁপতে থাকলো, কিন্তু বাধা দেওয়ার মতো সাহস পেলেন না। কিভাবে বাধা দিবেন তিনি? একটা হাসি খুশি যৌথ পরিবার ভেঙে যেতে বেশি দেরি হলো না। কেউ কাউকে দোষারোপ করতে পারলো না, অভিযোগ করতে পারলো না। ধ্রুব কল দিল কিছুক্ষণ পর। শালুকের সারা শরীর কেঁপে উঠল। কোনো মতে উঠে কল রিসিভ করলো। ধ্রুব নরম সরে বলল, শরীর কেমন এখন তোমার? শালুক কোনো মতে জবাব দিল, ভালো আছি এখন। ধ্রুব কোমল গলায় বলল, আমাকে বলতে বলেছি না শালুক, কোনো সমস্যা হলে? গতকাল আদনান তোমাকে রাস্তায় যখন বিরক্ত করেছে, কেন আমার কাছে লুকিয়ে গেলে তখন? আমি বলেছি না আমার কাছে বলতে কোনো সমস্যা হলে? আজ যদি কোনো বিপদ হতো শালুক, আমি কিভাবে বাঁচতাম? কাকে নিয়ে বাঁচতাম আমি শালুক? তোমাকে আমি বলেছি না আমার আর কেউ নেই তুমি ছাড়া। আমার এই পৃথিবী অন্ধকার তোমাকে ছাড়া। তবে কেন আমার কাছে লুকিয়ে গেলে? আমাকে কথা দাও শালুক, আর কখনো আমার কাছে এরকম কিছু লুকাবে না যা তোমার ক্ষতির কারণ হতে পারে। শালুক কেঁদে ফেলল। ভেবেছিল ধ্রুব তাকে ভুল বুঝবে। এখন ধ্রুবর কথা শুনে শালুকের সব ভয় কেটে গেল। জ্বর জ্বর কেড়ে কেঁদে উঠল শালুক। জীবনে এরকম বুঝার মতো একটা মানুষ থাকলে আর কি লাগে সুখী হতে। শালুক কথা দিল আর কখনো কোনো কথা সে লুকিয়ে যাবে না যা তার বিপদের কারণ হতে পারে। নিজেদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাসনা বেগম অপেক্ষা করতেন লাগলেন ব্যান আসার। জিনিসপত্র তেমন কিছু না, জামা কাপড়, বই খাতা, নিজের কিছু হাঁড়ি পাতিল। আদিবা বেগম শক্ত হয়ে বসে আছেন চেয়ারে। হাসনা বেগমের বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানার পর থেকে তার মন ভীষণ উতলা হয়ে আছে। একবার ছেলের ঘরে গিয়ে অত্যন্ত বিশ্রীভাবে কিছু কথা বলে এসেছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হিসেব করে দেখলেন মেয়ে দুটোকে ভালো রাখতে হলে এর চাইতে উত্তম সিদ্ধান্ত আর কিছু নেই। আদনানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলেই কি আদনান যাবে? তার যদি লজ্জা থাকতো তবে সে প্রথম দিনের এরকম ঘটনা ঘটানোর পরেই লজ্জায় অপমানে চলে যেত বাড়ি থেকে, কিন্তু সে যায়নি কোথাও, গাঁট হয়ে বসেছিল। আর যদি যায়ও এখন বাড়ি ছেড়ে, তবুও কতদিন? 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর? সেই তো বাড়িতে সে আসবেই। তখনও যদি ওর স্বভাব ভালো না হয়, একই বাড়িতে থাকলেও যদি আবারও এরকম প্রতিশোধ পরায়ণ হয়ে কারো কোনো ক্ষতি করেন। শাপলা শালুককে তিনি নিজের মেয়ের মতো দেখেছেন। আপিপা আর ওদের মধ্যে কখনো বিভেদ করেননি। তেমনি ব্যবহার করেছে হাসনা আর তার ছেলে মেয়েদের সাথে। 3 যা বোনের মতো ছিলেন। কেউ কখনো কারো বাচ্চাকে বাঁকা চোখে দেখেনি। সেখানে শাপলা শালুকের কোনো ক্ষতি হলে তার কলিজায় গিয়ে লাগবে, এটাই স্বাভাবিক। আর এটা স্বাভাবিক বলেই তেমনি হাসনা বেগম আদনানকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কাউকে বলছেন না। মায়ার বন্ধনের মতো কঠিন কোনো শিকল কি এই দুনিয়ায় আছে আর? বাজারে একটা রুমের বাসা ঠিক করে ফয়েজ সাহেব ভ্যান নিয়ে এলেন বাড়িতে। ভ্যান চালককে সাথে নিয়ে নিজের সব কিছু ভ্যানে তুললেন। বিদায় বেলায় হাসনা বেগম শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে অবচেতন হয়ে গেলেন প্রায়। তারপর হুঁশ ফিরতে স্বামীকে চিৎকার করে বললেন, আমি যাব না। আমি এই সংসার ছেড়ে, আব্বা মা ভাবিদের ছেড়ে কোথাও যাব না। এই বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি ইটের কণার মধ্যে আমি ভালোবাসার ছবি দেখেছি। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। নুরুল ইসলাম সাহেব পুত্রবধূর সামনে দাঁড়িয়ে বললেন, পাগলামি করো না বৌমা, আমাদের সবার জন্য ভালো হবে এটা। আমার নাতনিরা নিরাপদে থাকবে। হাসনা বেগম বললেন, আমি পারবো না আব্বা, আমি মরেই যাব। একা একা আমি থাকতে পারবো না। রোজ সকালে সবার জন্য নাস্তা বানানো, মায়ের সুপারি কেটে দেওয়া, সবাইকে বেড়ে খাওয়ানো, অলস বিকেলে সবাই মিলে গল্প করা, কাজ করা নিয়ে পরিবারের সাথে অভিমান করা, বড় ভাবি রান্নাঘরে দেরিতে আসলে মুখ ফুলিয়ে রাখা, মায়ের জন্য অল্প জালেও অল্প মশলায় আমি ছাড়া কে রান্না করবে আব্বা? বড় বাবের মাথা ব্যথা শুরু হলে আমি না থাকলে কে তার মাথা মালিশ করে দিবে? এই যে ফরিদা এত বড় হয়েছে, এখনো পায়ের নখ সুন্দর করে কাটতে পারে না। আমি না থাকলে কে ওর পায়ের নখ কেটে দিবে সুন্দর করে?
রাত বিরাতে ছেলেমেয়েরা পড়তে বসলে যখন বলবে ছোট চাচির হাতের নুডলস খাবো, পাস্তা খাবো, তখন কে বানিয়ে দিবে ওদের? বড় ভাবি চুলার পাশে বেশিক্ষণ থাকতে পারেন না, গরমে তার মাথা ব্যথা করে। ফরিদা এখনো রান্নার লবণ ছাকতে জানে না। মতির মা তরকারি কাটতে গেলে বছর লাগিয়ে দেন। আমি না থাকলে তো বড় ভাবিকে সারাক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। ফরিদা লবণ কম বেশি বুঝবে না। আমি কিভাবে যাব আব্বা? আমার যে কত দায়িত্ব আছে এই বাড়ির সবার প্রতি। স্বার্থপর মানুষের মতো কিভাবে নিজের সুখ, নিজের ভালো থাকার কথা চিন্তা করে সবাইকে ছেড়ে যাব আব্বা? আমার তো আব্বা আম্মা মারা গেছেন, আপনারাই আমার আব্বা আম্মা। আমি যে মন ভরে আব্বা আম্মা বলে ডাকতে পারবো না। নিজের মাকে মনে পড়লে আম্মার পায়ের পাশে গিয়ে বসে থাকতে পারবো না। আমি এত কিছুর অভাব সহ্য করতে পারবো না আব্বা। কেউ কোনো কথা বলতে পারলো না। সবার কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ফয়েজ আহমেদ স্ত্রীকে কোনোভাবে বুঝাতে পারলেন না। সকালে হাসনা বেগম যুক্তি দেখিয়েছে, সব যুক্তি তিনি হাসনাকে দেখালেন। হাসনা তাকে ধমকে দিয়ে চুপ করিয়ে দিয়েছে। অবশেষে বেঞ্চালককে বিদায় করে দেওয়া হয়েছে। আদিবা বেগম হাসনা বেগমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আছেন, যেন ছেড়ে দিলেই হাসনা বেগম হারিয়ে যাবে। যৌথ পরিবারে থাকা মানুষগুলো জানে শূন্যতা কেমন পীড়াদায়ক। একই সাথে একই ছাদের নিচে যে মানুষের সাথে বছরের পর বছর কাটানো হয়, সেই মানুষটা যখন আলাদা হয়ে যেতে চায় তখন বুকটা ফেটে যায় যন্ত্রণায়। এক শূন্যতা এসে গ্রাস করে বুকের ভেতরটা পাথরের মতো ভারী মনে হয়। শালুকের পরীক্ষা শেষ হবার পর দেখলো মেজো চাচা দাঁড়িয়ে আছে। এই মানুষটা এখন তার শ্বশুর। ভাবতে শালুকের কেমন লজ্জা লাগছে। মেজো চাচা শালুকের জন্য আইসক্রিম কিনলেন, চিপস কিনলেন, একটা 7 আপ কিনলেন হাফ লিটারের। শালুকের কেমন কান্না চলে এলো। তার পিএইচসি জেএইচসি পরীক্ষার সময় একদিন বড় চাচা, একদিন মেজো চাচা, একদিন নিজের বাবা যেতেন তার সাথে। প্রতিদিন হল থেকে বের হলে দেখতো সবাই এটা ওটা হাবিজাবি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। আজ আবারও শালুকের মনে হলো সে ভীষণ ছোট এখনো। মেজো চাচা শালুককে আগে আইসক্রিম খেতে দিলেন, তারপর দুজনে মিলে গল্প করতে করতে বাড়ি ফিরল। চাচার থেকে শালুক জানতে পারলো তারা বাড়ি ছেড়ে যাচ্ছে না কোথাও। শুনে শালুকের স্বস্তি হলো। শালুক জানে এমনিতেও সে বাড়িতে বেশি দিন থাকতে পারবে না, বছরে 1-8 বার আসবে হয়তো। ধ্রুব আগেই বলে রেখেছে ইন্টারে ঢাকায় ভর্তি করাবে শালুককে। তখন কালে ভদ্রে বাড়িতে আসতে পারবে হয়তো। তার জন্য এভাবে বাড়ি থেকে বাবা মা আলাদা হয়ে যাবে, এটা শালুক কিছুতেই মেনে নিতে পারতেছিল না। এখন চাচার কথা শুনে সে ভারমুক্ত হলো যেন। আদনানের বাবা নুরুল ইসলাম সাহেবকে নিয়ে আদনানের রুমে গেলাম। তারপর সোজা সাপটা জিজ্ঞেস করলো, তুই কেন গত রাতে এরকম কাজ করেছিস? তার স্পষ্ট কারণ বল এই মুহূর্তে। তা যদি না বলিস তবে আমি নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দেব নারী নির্যাতনের মামলা দিয়ে। আমি ভুলে যাব তুই আমার ছেলে। আদিবা বেগম নিজেই স্বামীকে বলেছেন ছেলেকে এই কথা বলতে। হয় সে তার উদ্দেশ্য পরিষ্কার করে বলবে, আর নয়তো তিনি ছেলেকে জেলে পাঠিয়ে দেবেন। নিজের ছেলে বলে বারবার তার অপরাধ ক্ষমা করে দিলে আল্লাহর কাছে তিনি সবচেয়ে বড় অপরাধী হিসেবে গণ্য হবেন। শালুকের জায়গায় যদি আফিফা থাকতো তখন কি তিনি চুপ করে সহ্য করতে পারতেন? হাসনার জায়গায় তিনি থাকলে কিছুতেই কি মুখ বুজে সহ্য করতে পারতেন? পারতেন না কিছুতে। বাবা আর দাদার কথাকে আদনান তেমন গুরুত্ব দিল না। আদিবা বেগম নিজে থানায় গেলেন শালুককে নিয়ে। সন্ধ্যাবেলায় পুলিশ এলো একটা জিপে করে। 10 মিনিটের মধ্যে আদনানকে ধরে নিয়ে গেল। শালুকের সামনে দিয়ে যাবার সময় আদনান কেমন ভরসাহীন চোখে শালুকের দিকে তাকালো। সেই চোখে হয়তো মিশেছিল হতাশা, না পাওয়া ক্ষোভ, প্রতিহিংসা। আদনানকে পুলিশ ধরে নিয়ে গেছে, এতে যেন কারো কোনো সমস্যা নেই। সবাই কেমন রিল্যাক্স মুডে আছে, বিশেষ করে বড় চাচি যেন একেবারে নির্বারাজ। অন্য দিনের চাইতে আজকে তাকে বেশ প্রফুল্ল লাগছে। সবাই মিলে চা খেলেও ঝালমুড়ি খেলো। এরপর রাতে রান্না বসাতে গেল 3 জা মিলে। শালুক পড়তে বসলো। একটু আগে ধ্রুবর সাথে কথা বলেছেন, ধ্রুবকে সব জানিয়েছে শালুক। ধ্রুব সব শুনে বলল, অন্তত তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যাতে থানায় আটকে রাখে তাহলেই আমি নিশ্চিন্ত।
নিশাকে পড়াতে যাওয়ার সময় ধ্রুব কিছুক্ষণ ভেবে চিন্তে নিল। আজ যদি নিশা আগের দিনের মতো করে তবে ধ্রুব আজকে টিউশনি ছেড়ে দিবে বলে সিদ্ধান্ত নিল। টাকার মায়া করে নিজেদের সম্পর্কের মধ্যে ধ্রুব তৃতীয় ব্যক্তির আগমন কিছুতেই সহ্য করবে না। না হয় খুব অভাবে দিন কাটাবে স্বামী স্ত্রী দুজনে, তবুও যেই কারণে নিজেদের সম্পর্কে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে সেই রিস্ক ধ্রুব নেবে না। নিশা আজও আগেই এসে বসে আছে। ধ্রুব গিয়ে চেয়ারে বসলো, তারপর হিসাব বিজ্ঞান বই করে নিশাকে গম্ভীর মুখে বলল, এই অঙ্কটা করো, গতকাল একটা করিয়েছি এটার মতোই। নিশা ড্রয়ার থেকে একটা বক্স বের করলো, তারপর ধ্রুবর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। ধ্রুব রাগী স্বরে জিজ্ঞেস করলো, কি এটা? নিশা মাথা নিচু করে বলল, একটা ফোন, আমার বাবা পাঠিয়েছেন আপনার জন্য। ধ্রুব নিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাবা কি আমাকে দেখেছেন কখনো? আমাকে চেনেন তিনি? নিশা ভয় পেয়ে গেল, তারপর বলল, চেনেন তো, আম্মু তো বলেছেন আপনার কথা বাবাকে। ধ্রুব জিজ্ঞেস করলো, তোমার জন্য ফোন উনি কেন পাঠাবেন? আমার জন্য ফোন উনি কেন পাঠাবেন? নিশা বলল, আপনার ফোনটা তো বাটন ফোন, তাই পাঠিয়েছেন। ধ্রুব জিজ্ঞেস করলো, আমার বাটন ফোন, সেটা তোমার বাবা কিভাবে জানেন? নিশা ঘামতে লাগলো। ধ্রুব তাকে এত প্রশ্ন করবে সে বুঝেনি। এটা মূলত তার জন্য পাঠিয়েছে। সে ধ্রুবর হাতে বাটন ফোন দেখে সে ঠিক করে রেখেছে এই ফোনটা ধ্রুবকে গিফট করবে। সে দিচ্ছে বললে নিশ্চয়ই ধ্রুব নেবে না। নিশা জানে, তাই বাবার কথা বলল। ধ্রুবর প্রশ্ন শুনে নিশা বলল, আম্মু বলেছে বাবাকে। ধ্রুবর সাথে সাথে নিশার মাকে ডাকতে লাগলেন। নিশার মা আফসানা বেগম উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার? ধ্রুব হেসে জিজ্ঞেস করল, এটা নিশার ফোন না আনটি? আফসানা বেগম বললেন, হ্যাঁ স্যার, গত পরশু পাঠিয়েছে ওর বাবা ওর জন্য। গত মাসে ওর বাবাকে বলেছিল ওর জন্য একটা ফোন দিতে। নিশা বইয়ে চমকে উঠল, তড়িঘড়ি করে বলল, কি বলছো আম্মু? এটা তো তুমি বলেছিলে বাবাকে স্যারের জন্য একটা ফোন পাঠাতে। স্যারের হাতে একটা বাটন ফোন দেখে আফসানা বেগম হতভম্ব হয়ে গেলেন। বুঝতে পারলেন মেয়ে কেন গড়বড় করছে, তাই আমতা আমতা করে বললেন, না মানে হ্যাঁ, আমি বলেছিলাম আসলে। আপনি নিন না ফোনটা। ধ্রুব হেসে ফেলল। নিশার মা যে মিথ্যা বলেছে তা সে স্পষ্ট বুঝতে পারল। হেসে বলল, দেখুন আন্টি, আমি এখানে নিশাকে ফ্রিতে পড়াচ্ছি না, পড়ানোর বিনিময়ে বেতন নিচ্ছি। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। আমার বাটন ফোনেই চলে। অ্যান্ড্রয়েড ফোনের যেদিন প্রয়োজন মনে হবে সেদিন আমি নিজেই কিনে নিব। কারো অনুগ্রহ আমার কখনোই সহ্য হয় না। আমার যা আছে তাই আমার জন্য যথেষ্ট। আমি আন্তরিকভাবে দুঃখিত আন্টি, এই ফোনটা আমি নিতে পারছি না। আর আরেকটা কথা, আমি আগামীকাল থেকে আর আসবো না নিশাকে পড়াতে। আপনি প্লিজ অন্য টিচার দেখবেন ওর জন্য। আমি এখন আসছি। আসসালামু আলাইকুম। নিশার মা কিছু বুঝে ওঠার আগে ধ্রুব বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় এসে ধ্রুব স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর হঠাৎ করে শালুককে কল দিল। শালুক হ্যালো বলতেই ধ্রুব বলল, আমি তোমাকে ভালোবাসি শালুক। আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। আজীবন আমি তোমাকে ভালোবাসবো শালুক। তুমি সারা জীবন আমার হয়ে থেকো। আমি প্রমাণ করে দিব, এক নারীতে আবদ্ধ থাকে যে পুরুষ, সেই পুরুষের চাইতে সুখী আর কেউ নেই। আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। তারপর শালুককে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আনন্দে শালুকের দু চোখ টলমল করতে লাগলো। মনে হলো এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মেয়ে, যার এরকম একটা স্বামী আছে যে তাকে ভীষণ ভালোবাসে। শালুকের সব পরীক্ষা শেষ হতে 15 দিন সময় লাগলো। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শোরুম থেকে বের হয়েই ধ্রুব গাড়িতে উঠলো। শালুককে আগেই বলে রেখেছে রেডি হয়ে থাকতে। শালুকের কেমন শূন্য শূন্য লাগছে চলে যাবার কথা শুনে। আবার কবে আসবে কে জানে। কতদিন হয়ে যাবে কারোর সাথে আর দেখা হবে না, বাবা মাকে দেখা হবে না। স্কুল থেকে ফিরে শালুক উদাস হয়ে বসে রইল। মনমরা হয়ে ভাবতে লাগলো সবার কথা। চলে গেলে আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে। আর এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তো আর আসা হবে না বাড়িতে। এভাবে কি আর পারবে সবার সাথে সময় কাটাতে? কিছু সময় জীবন থেকে একবার চলে যাবার পর হাজারো সময় সুযোগ এলেও আর সেই মধুর সময়টা আর আসে না।
কোনো একদিন শালুকেরও সময় হবে, বৃদ্ধ বয়সে অপুরন্ত সময় থাকবে, তখন এভাবে বিপদে ফেলার মতো কেউ থাকবে না, কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কিন্তু এই যে এখন বাবা মা চাচা চাচি দাদা দাদি আছে, এরা সবাই কি থাকবে? তখন কি মানসিকতা এখানকার মতো থাকবে? এসব ভাবতে ভাবতে শালুকের চোখের কোণ ভিজে গেল। শাপলা কলেজ থেকে এসে শালুকের পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক বোমকে ধরে কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, আজকে চলে যাব আপা, ধ্রুব ভাই আসতেছে আমাকে নিতে। শাপলার ভীষণ মন খারাপ হলো শুনে। বোনের চোখের জল মুছে দিয়ে বলল, আমাদের ভাগ্যটা এরকম কেন বলতো? কত হাসি খুশি ছিলাম আমরা, কত সুখী ছিলাম আমরা সবাই, অথচ একটা ঝড়ে আমাদের সব লন্ডভন্ড হয়ে গেছে। সবার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। নয়না আপাও আসে না, আফিফা আপার বড় আপাকে আসতে দেয় না। তুই চলে গেলি কত দূরে, আমি একেবারে একা হয়ে গেছি রে। নিজেকে বড় নিঃসঙ্গে লাগে এখন। মনে হয় এক মরুভূমিতে একা বেঁচে আছি। মা চাচিরা সবাই সবার কাজে ব্যস্ত, দিবা ছোট মানুষ, ও ওর মতো থাকে। নিজেকে মনে হয় একা নিঃসঙ্গ তাল গাছের মতো। ডানা থাকলে আমিও উড়ে যেতাম, এখন ডানার অভাবে একা দাঁড়িয়ে আছি। আমাকে ছেড়ে তোরা সবাই চলে গেলে নিজ নিজ ঠিকানায়। শালুকের মন খারাপ হলো আরো বেশি বোনের কথা শুনে। আসলেই তো ধ্রুবর সাথে তো তার দিন কেটে যায়। শাপলা একা বাড়িতে থাকি কিভাবে, ওর কেমন লাগে জানি। শাপলা বলল, আয় তোর ব্যাগ গুছিয়ে দে। দুবোন মিলে ব্যাগ গুছাতে লাগলো। রান্নাঘরে হাফসা বেগম ভীষণ ব্যস্ত। ধ্রুবর পছন্দের খাবার রান্না করছেন তিনি, বক্সে ভরে সব দিয়ে দিবেন। ধ্রুব যে বাড়িতে এক গ্লাস পানিও খাবে না তা তিনি জানেন, তাই গড়ি গড়ি করছেন। তার সাথে হাতে হাত লাগিয়ে সবাই কাজ করছে। আদিবা বেগম দুধ ফুলিয়ে পিঠা বানাচ্ছে। সবাই ভীষণ ব্যস্ত। দুবু এলো রাত 10টার দিকে, এসে দেরি করলো না আর। সবার সাথে দেখা করে কথা বলে শালুকের হাত ধরে বের হয়ে এলো। শালুক নীরবে অশ্রুপাত করছে, তাও দেখলো ধ্রুব, কিন্তু কিচ্ছু বলল না। প্রতিটি মেয়ের জন্যই এই মুহূর্ত ভীষণ বেদনাদায়ক। এই সময়ে তাকে যদি বলা হয় এত কান্নার কি আছে, তবে তা হলো চরম অমানবিকতা। এই সময়টা প্রতিটি মেয়ের জন্য খুবই লাজুক সময়। তাদের মন তখন অল্পতেই আঘাত পায়। রিকশায় বসে ধ্রুব শালুকের মাথা নিজের বুকে নিয়ে বলল, আমি বুঝতে পারছি তোমার খুবই মন খারাপ লাগছে শালুক। আমিও জানি তোমাকে আরো কয়েকটা দিন থাকতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার দিকটা তুমি একবার ভেবে দেখো শালুক। আদনান যে কোনো সময় বের হয়ে আসতে পারে। তারপর তোমার যদি কোনো ক্ষতি করেও, আমার জায়গায় তুমি নিজেকে দাঁড় করিয়ে একবার ভেবে দেখো আমি কি ভুল করেছি না ঠিক করেছি। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না শালুক। 1% রিস্কও আমি তোমাকে নিয়ে নিতে পারবো না। তবুও যদি তোমার মনে হয় আমার কাজটা ভুল হয়েছে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত শালুক। শালুকের বিপরীতে কিছু বলতে পারল না। ধ্রুব ভুল কিছু বলেনি। রিকশা থেকে নেমে দুজন বাসে উঠল। ধ্রুব শালুককে সিটে বসিয়ে দিয়ে নেমে গিয়ে বার্মিজ আচার, তেঁতুলের আচার, চিপস, জুস, কেক কিনে আনলো। চলন্ত গাড়িতে শালুক ঘুমিয়ে পড়ল ধ্রুবর কাঁধে মাথা রেখে। ধ্রুবের মনে হলো কত লক্ষ কোটি বছর পর যেন পার হয়ে গেছে এর মধ্যে। শালুক তার থেকে দূরে ছিল। আজ বহুদিন পর ধ্রুবের মনে হলো প্রাণ পাখি তার খাঁচায় ফিরে এসেছে। শালুকের কপালে একটা আলতো করে চুমু খেলো ধ্রুব। শীতে শীতে শালুক ধ্রুবকে জড়িয়ে ধরল। হুডির জিপার খুলে ধ্রুব শালুককে ভিতরে টেনে নিয়ে হুডি দিয়ে ঢেকে দিল। ভোর রাতে নিজেদের বাসায় এসে পৌঁছালো দুজনে। শালুক বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। বাকিটা সময় ধ্রুব আর ঘুমাতে পারল না। বাড়ি থেকে দেওয়া খাবারের বক্সগুলো বের করে সব গরম করে রাখলো। একটা ফ্রিজের যে ভীষণ প্রয়োজন তা আবারও অনুভব করলো ধ্রুব। অ্যাকাউন্টে প্রায় 42,000 টাকার মতো আছে। ধ্রুব ঠিক করলো আজকে দিনেই একটা ছোট্ট ফ্রিজ কিনে আনবে। শালুক ঘুম থেকে উঠে দেখে ধ্রুব নেই, চলে গেছে নিজের কাজে। খাবার রেডি করা, বাড়ি থেকে গরুর মাংস রান্না করে দিয়েছে হাসনা বেগম। ধ্রুব রুটো বানিয়ে রেখেছে। হাত মুখ ধুয়ে শালুক খেয়ে নিল। খাওয়ার পর আপনাতেই আজ বই নিয়ে বসে গেল পড়তে। ধ্রুবর এত কাজ করা দেখে শালুকের মনে হলো ধ্রুবর এত পরিশ্রমের প্রতিদান হিসাবে হলেও তার ভালো রেজাল্ট করতে হবে। সারাদিন কাজ করার পরেও যে মানুষটা তাকে এত যত্ন করে পড়ায়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ইচ্ছায় উত্তম বিকল্প আর কিছুই নেই শালুকে। ধ্রুব বাসায় ফিরল রাতে। নিশার মায়ের মধ্যে অনেকবার কল দিয়েছে, কিন্তু ধ্রুব রিসিভ করেনি। শালুক অবাক হলো ধ্রুবকে আজ তাড়াতাড়ি ফিরতে দেখে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার আরেকটা টিউশনি আছে না?
ধ্রুব হেসে বলল, ওটা ছেড়ে দিয়েছি। শালুক বুঝতে পারলো না কেন ছেড়ে দিয়েছে, কিন্তু আর কিছু জিজ্ঞেসও করলো না। ধ্রুব শোরুমের ইউনিফর্ম চেঞ্জ করে বলল, তুমি একটু বাজারের ব্যাগগুলো খুলে রাখো, আমি গোসলটা সেরে নিই। ফ্রিজ কিনেছি একটা, আমার ফোনে কল আসলে রিসিভ করিও। বাসার সামনে এসে ওনারা কল দিবেন। শালুক চোখ বড় করে তাকালো, তারপরে বলল, এই শীতের মধ্যে গোসল করবেন? ধ্রুব হাসলো। ধ্রুবর লাজুক হাসি দেখে শালুক ভ্রু কুঁচকে তাকালো। শালুককে পিছন থেকে জড়িয়ে ধরে ধ্রুব বলল, কৃতজ্ঞতা প্রকাশ করো বোকা ফুল, তোমাকে যে খুব সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার কষ্ট দিচ্ছি না, আমার অভ্যাস আছে। শালুক বুঝতে পারলো না ধ্রুবর কথা। ধ্রুব বাথরুমে ঢুকে যাওয়ার পর শালুক বুঝলো ধ্রুব ঠিক কী বলেছে। এমনিতে আগে থেকে শালুক একটু একটু জানতো, কিন্তু এবার বাড়ি যাবার পর দাদি তাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছে। সেসব শুনে শালুক লজ্জায় রক্তিম হয়ে গেছে। আজ ধ্রুবর মুখে এই কথা শোনার পর শালুকের নিজেকে ভীষণ বোকা মনে হলো। আসলেই সে বোকা। ধ্রুব তাকে এমনি এমনি বোকা ফুল বলে না। লজ্জায় শালুকের কান গরম হয়ে উঠল। ধ্রুবর কল এলো সেই সময়। ধ্রুব জিজ্ঞেস করলো বাথরুম থেকে, কে কল দিয়েছে? শালুক বলল, নাম সেভ নেই, আননোন নাম্বার। ধ্রুব গায়ে সাবান মাখতে মাখতে বলল, রিসিভ করে কথা বলো, আমাদের ফ্ল্যাটের নাম্বার বলে দাও, আমি বের হচ্ছি। শালুক রিসিভ করতে ওপাশ থেকে নিশা কান্না করতে করতে বলল, স্যার কেন চলে গেলেন এভাবে? আমি কি অপরাধ করেছি স্যার? আমি থাকতে পারবো না আপনাকে না দেখে, প্রমিস করছি স্যার, আর কখনো আপনার কথার অবদ্ধ হব না। আপনার যেভাবে পছন্দ আমি সেভাবেই চলবো। আম্মু আমাকে খুব বকেছে, আপনি আর আসবেন না শুনে। আর এরকম হবে না স্যার, প্লিজ আপনি আসুন। শালুক হতভম্ব হয়ে শুনতে লাগলো সব। ধ্রুবের স্টুডেন্ট ছেলে নাকি মেয়ে তা শালুক কখনো জানতে চায়নি, ধ্রুবও কখনো বলেনি। শালুক ভেবেছে ছেলে স্টুডেন্ট, কিন্তু মেয়ে স্টুডেন্ট জানতে পেরে শালুকের হাত পা কেমন কাঁপতে লাগলো। বয়ে শালুক কল কেটে দিল। লুঙ্গি পরে ধ্রুব বের হয়ে এলো, চুল মুছতে মুছতে বলল, কি বললো ওরা এসেছে? শালুক মাথা নিচু করে বলল, আপনার স্টুডেন্ট কল দিয়েছে, আপনি তাকে পড়াতে চাচ্ছেন না বলে খুব কষ্ট পাচ্ছে সে। শালুকের কথায় ধ্রুব বিষাদের সুর শুনতে পেল। মুচকি হেসে শালুককে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো শালুক, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো পিছুটান নেই। আমার জন্য কে কষ্ট পেলে, কে মরে গেল, সেসবে আমার কিছুই যায় আসে না, কিচ্ছু না। আমার মাথা ব্যথা শুধু আমার বোকা ফুলকে নিয়ে। আমার জন্য সে কষ্ট না পেলেই হলো। ওর নাম নিশা, 3 মাস পড়িয়েছি ওকে আমি। মেয়েটা আমি বলেছি ও বিবাহিত, ওর সামনে বসেও তোমার সাথে কথা বলেছি, কিন্তু ও বিশ্বাস করতে চাইছে না, এজন্য ওকে পড়ানো বন্ধ করে দিয়েছি। এজন্য তুমি যদি আমাকে ভুল বুঝে মন খারাপ করে থাকো, তবে আমার চাইতে কষ্ট আর কেউ পাবে না। শুধুমাত্র তোমার আমার মধ্যখানে তৃতীয় ব্যক্তি হিসেবে নিশা যাতে না ঢুকতে পারে, তার জন্যই আমি ওর থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এরপর আমার আর কি করার আছে বলো? শালুক সলসল চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার খুব খারাপ লেগেছে, কেন লেগেছে জানি না, তবে আজ এটুকু অনুধাবন করতে পেরেছি। আদনানের কথা শুনলে আপনার কাছে কেমন কষ্ট লাগতো। এতদিন আপনার সেই কষ্ট আমি অনুভব করতে পারতাম না, কিন্তু আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি সেই যন্ত্রণা। আমি ছাড়া যেমন আপনার আর কেউ নেই, আজ এই মুহূর্তে ভীষণভাবে অনুভব করছি আপনি ছাড়া আমারও এই পৃথিবীতে একান্ত আপন বলে কেউ নেই। আমি আপনাকে হারাতে পারবো না। শালুক নিজেই ধ্রুবকে জড়িয়ে ধরল। শালুকের কান্না দেখে ধ্রুব ওর চুলে হাত বুলিয়ে দিল। তারপর শালুকের মুখ উপরের দিকে তুলে একটা চুমু খেলো। সারা শরীর কেঁপে উঠল শালুকের, মনে হলো বৈদ্যুতিক শক খেয়েছে সে। শালুক নিজে আরো শক্ত করে জড়িয়ে ধরল ধ্রুবকে। সেই চরম রোমান্টিক মুহূর্তে নিষ্ঠুরের ন্যায় ধ্রুবর কল এলো, ফ্রিজ নিয়ে এসেছে। লজ্জা পেয়ে শালুক বারান্দায় ছুটে গেল। চলবে তো ভিউয়ার্স, কেমন লাগছে শালুক আর ধ্রুবর দুষ্টু মিষ্টু ছোট সংসারটা একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।